হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে হয়ে গেল 50তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা। তো কিছুক্ষণ আগে আপনারা পরীক্ষা দিয়ে আসছেন। আশা করি আপনাদের সবার পরীক্ষা ভালো হয়েছে। তো আজকে আমি মূলত যে প্রিলিমিনারির যে গণিত অংশটুকু আছে সেই গণিত অংশটুকুর একটি পারফেক্ট সলিউশন দেওয়ার চেষ্টা করব। মানে আপনারা তো কিছুক্ষণ আগে পরীক্ষা দিয়েছেন বা পরীক্ষা দিতে গিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে পারেন। যদিও প্রশ্ন অনেক বেশি কঠিন হয়নি, তারপরে হচ্ছে এই প্রশ্নগুলিকে কীভাবে আরও সহজে সলভ করা যেত এবং কী কী বেসিক ছিল বা এই ধরনের প্রশ্ন যদি ফার্দার আসে পরীক্ষায় তাহলে কীভাবে সলভ করতে পারবেন পারফেক্টলি, তার একটা মানে ছোট প্রচেষ্টা থাকবে আর কি। ঠিক আছে, তাহলে আমরা একটু চেষ্টা করি সলভ করার জন্য। ওকে, আমাদের প্রথম প্রশ্ন ছিল এটা, মানে প্রথম বলতে আমরা যেভাবে পেয়েছি আর কি সেভাবে আর কি। আচ্ছা, কি বলেছে এখানে? বলেছে সেট 2, 3, 4 এর প্রকৃত উপসেট কয়টি? তাহলে এটা একটা সেট আছে, প্রকৃত উপসেট চেয়েছে। তো আমরা কি জানি? আমরা জানি সেটের উপাদান সংখ্যা, সেটের উপাদান সংখ্যা n হলে উপসেট সংখ্যা কয়টি? উপসেট সংখ্যা কিন্তু এটা কিন্তু আমরা সবাই জেনে এসেছি, সেটা হচ্ছে 2n। কোন একটা সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে তার উপসেট সংখ্যা হবে 2n। আমরা পড়েছি 2n সূত্রকে সমর্থন করে, সেটা কিন্তু উপসেট সংখ্যা। খেয়াল করতে হবে, এটা উপসেট সংখ্যা। কিন্তু আমাদের পরীক্ষায় কি আসছে? প্রকৃত উপসেট সংখ্যা। তাহলে প্রকৃত উপসেট সংখ্যা কতগুলি হয় নিশ্চয়ই মনে আছে। তাহলে প্রকৃত উপসেট কী হবে? প্রকৃত উপসেট সেটা কিন্তু কী হবে? একটা উপসেট বাদ যাবে, সেটা হচ্ছে 2n-1। ওকে, কোনটা বাদ যাবে? প্রত্যেকটা সেট কিন্তু নিজেই নিজের উপসেট, সেই নিজেই যে নিজের উপসেট সেটা বাদ যাবে। তাহলে সেই লজিক থেকে আপনারাই বলেন যে এখানে উপাদান কয়টা আছে? 3টা আছে। তাহলে উপসেট হবে 2^3। উপাদান আছে 3টা, উপসেট হবে 2^3। তাহলে উপসেট যদি বলতো উপসেট, তাহলে অ্যান্সার হতো 2³ মানে 8টি উপসেট, 8টি। যেহেতু বলেছে প্রকৃত উপসেট, তাহলে অ্যান্সার কী হবে? প্রকৃত উপসেট তাহলে কী হবে? 2³ থেকে একটা কম, তাহলে কী হবে? 8-1 দ্যাট ইজ কত? 7। দ্যাট ইজ অ্যান্সার হবে 7। আশা করি আপনারা কারেক্ট করতে পেরেছেন। তাহলে প্রকৃত উপসেটে কোন উপসেটটা বাদ গেল? সেটা হচ্ছে 2, 3, 4। এটা তো মেইন সেট, এটাই কিন্তু এই সেটটার একটা উপসেট, সেইটা বাদ গেল, সেটা কিন্তু বাদ গেল। ঠিক আছে, তাহলে কনসেপ্ট হচ্ছে এইটা। তাহলে কিন্তু আমাদের শেখা হয়ে গেল যে এটা হচ্ছে মেইন কনসেপ্ট। উপাদান সংখ্যা n হলে উপসেট সংখ্যা 2n, আর প্রকৃত উপসেট হচ্ছে 2n-1। ওকে, এরপর আসে এটি। এত এর ক্ষুদ্রতম মান কত হবে? এটা আমরা একটু পরে করাচ্ছি। এখানে বেশ কয়েকটা কনসেপ্ট দিয়ে করাবো। হ্যাঁ, এটা একটু পরে করাচ্ছি, আমরা এটা নেই। ওকে, তাহলে এই যে আবার একটা অঙ্ক আসছে একই রকম। কি বলেছে? এক্স সাচ দ্যাট, এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তার মানে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে কি আসলে স্বাভাবিক সংখ্যা বলতে বোঝাচ্ছে এক্স বিলংস টু কত? n। স্বাভাবিক সংখ্যা মানে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে, পজিটিভ ইন্টিজার্স। ওকে, তার মানে কি এন এর কথা বলছে। তো এন এর মধ্যে কারা আছে? এন এর মধ্যে আছে 1, 2, 3, 4 এরকমভাবে আছে। জিরো কিন্তু নাই, জিরো কিন্তু এন এর মধ্যে নাই। ওকে, তাহলে এরকম তো শেষ নাই, এর তো কোনো শেষ নাই, এনের তো কোনো শেষ নাই, একটা কি অনন্ত সেট। হ্যাঁ, শেষ নাই। কিন্তু বলেছে যে এক্স হচ্ছে 5-এর সমান অথবা 5 থেকে ছোট। লেস অর ইকুয়াল মানে কি 5-এর সমান অথবা 5 থেকে ছোট। তার মানে কি 1, 2, 3, 4, 5 শেষ, সমান বা তার থেকে ছোট। এক্ষেত্রে এন বলতে কিন্তু পুরোটাই বোঝাচ্ছে, কিন্তু আমাদের যে সেটটা এ সেটা বলতে বোঝাচ্ছে যে 5-এর সমান বা 5 থেকে ছোট। তাহলে আমাদের নিতে হবে এই কয়েকটা, 1 থেকে শুরু করে 5-এর সমান বা 5 থেকে ছোট সবাইকে নিতে পারবো। তাহলে 1, 2, 3, 4, 5। এবার বলছে পি অফ এর উপাদান সংখ্যা কত হবে? পি অফ এ বলতে কি বোঝায়? পি অফ এ বলতে বোঝায় এই সেটের পাওয়ার সেট। আর পাওয়ার সেট মানে কি? উপসেটের সেট। মানে এটার উপসেট কতগুলি হবে? এটার উপসেট কতগুলি হবে? 2^5 এটা হবে উপসেট। যেহেতু উপাদান 5টা আছে, উপাদান 5টা, তাহলে উপসেট হবে 2^5। তাহলে পাওয়ার সেটের সদস্য কত হবে? সেটা 2^5টাই হবে। তাহলে আমরা বলতে পারি যে এটার সংখ্যা হবে 2^5 বা কত? 32। দ্যাট ইজ 32। কারণ এ সেটের এলিমেন্ট কয়টা? 5টা। উপাদান কয়টা? 5টা। তাহলে উপসেট কয়টা হবে? 2^5 মানে কি 32টা। আর এই যে উপসেটের যে সেট তাকে আমরা পাওয়ার সেট বলি, উপসেটের সেট সেটাকে পাওয়ার সেট বলি। তাহলে ওই পাওয়ার সেটের এলিমেন্ট কয়টা আছে? 32টাই হবে, 32টাই হবে। তাহলে 2^5 বা 32। ওকে, এত এর সমাধান সেট কত হবে?
এটাকে সমাধান করতে হবে। তো আগে আমাদের বেসিক জানতে হবে যে মডিউলাস এক্স লেস দেন 1 যদি হয় তাহলে কত হবে, মডিউলাস এক্স লেস দেন 1 এটা হলে কথা হবে। এই ধরনের ক্ষেত্রে যখন লেস দেন থাকে তখন আমরা জানি যে এই পাশে যা থাকে ওটার মাইনাস থেকে ওটার প্লাস পর্যন্ত, এটা আমরা এইভাবে জেনে রাখছি, যদিও এটার বেসিক আসলে আরও অনেক সুন্দর বেসিক। তো এখন আমরা যদি সেভাবে যদি বলি একদম মূলবিন্দু থেকে দূরত্ব একের কম এভাবে যদি বলি তাহলে আসলে একটু সময় লাগবে। তো এইভাবে আমরা বলছি না, জাস্ট বলছি যে কীভাবে সলভ করবো আর কি। হ্যাঁ, ওকে। তাহলে কি বলেছে, বলেছে মডুলাস এক্স লেস দেন 1 যদি এরকম একটা অঙ্ক হইতো তাহলে কীভাবে সলভ করে। আমি যদি মডুলাস উঠাতে চাই, এখানে 1 আছে না, তাহলে কি হবে -1 থেকে +1 পর্যন্ত, এখানে 2 থাকলে -2 থেকে +2 পর্যন্ত, এখানে যা থাকবে তার মাইনাস থেকে প্লাস পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমরা মডুলাসটা তুলে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এক্সের মান বের করতে পারি। এটা এক্সের ভ্যালু, যে এক্সের ভ্যালু কত -1 থেকে +1, এক্সের ভ্যালু কত -1 থেকে +1। এখন পরীক্ষায় কী আসছে, এটা আসছে, তাহলে এটাকে সলভ করতে হবে। তাহলে সলভ করা শুরু করি। আচ্ছা, তাহলে মডিউলাস কিছু একটা আছে আর এই পাশে 2 আছে, লেস দেন আছে কিন্তু, লেস দেন আছে কিন্তু, লেস দেন থাকতে হবে তাইলে এটা লেখা যায়। আবার গ্রেটার দেন থাকলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এটা কিন্তু লেস দেন থাকতে হবে তাহলে এটা লেখা যায়। এটা যদি গ্রেটার দেন থাকতো তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যেত। ক্লিয়ার? ওকে, লেস দেন থাকতে হবে কিন্তু। তাহলে এখান থেকে লিখতে পারি এখানে কি 2, তাহলে 2 এর মাইনাস থেকে 2 এর প্লাস পর্যন্ত মাঝখানে মডুলাসটা উঠে যাবে। ক্লিয়ার? লেস দেন থাকতে হবে। ওকে, লেস দেনই আছে, তাহলে এই পাশে কত আছে 2, তাহলে 2 এর মাইনাস থেকে 2 এর প্লাস পর্যন্ত, আর এখানে মডুলাসটা উঠে যাবে। তার মানে মডুলাসটাকে ব্রেক করতে চাইলে এভাবে আমরা ভাঙতে পারি, এভাবে আমরা ভাঙতে পারি। তো এইবার এটাকে আমরা কেমন সলভ করতে পারি, আমাদের কিন্তু বলছে সলভ করতে হবে, সমাধান সেট মানে কি সলভ করো। হ্যাঁ, সলভ করে এক্সের ভ্যালুটা দেখো কত হয়। তাহলে যদি সলভ করতে চাই তাহলে আমরা কি করতে পারি, আমরা একটু এভাবে দেখতে পারি যে এখানে -1 আছে, আমাদের এক্সের ভ্যালু লাগবে, তাহলে আমরা সব পাশে যদি 1 করে যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের একটু সুবিধা হচ্ছে। 3x - 1 আছে, আমাদের এক্সের ভ্যালু লাগবে, তো সব পাশে যদি 1 যোগ করে দিই, এ পাশেও 1 যোগ হলো, এ পাশেও 1 যোগ হলো, এ পাশেও 1 যোগ হলো, মাঝখানে কি হলো, মাঝখানে যেটা হলো সেটা হচ্ছে -1 + 1 কাটাকাটি চলে গেল। তাহলে কত থাকলো, -1 হবে এখানে, এখানে হবে 3x আর এখানে হবে 3, এখানে হবে কত 3। কিন্তু আমাদের কিন্তু এক্সের ভ্যালু লাগবে, আমরা পেয়েছি কত 3x, এক্সের ভ্যালু লাগবে, তাহলে 3 দিয়ে ডিভাইড করতে হবে সবাইকে, -1/3, 3x/3, 3/3, 3 দিয়ে ডিভাইড করলাম, তাহলে কত আসলো, এটা আসলো। এখানে কিন্তু 3 কাটা কত থাকে x, 3/3 কত 1। ঠিক আছে, এখানে কিন্তু 3 কাটা থাকলো x আর 3/3 কাটাকাটি গেলে কত 1। তাহলে x এর ভ্যালু হচ্ছে -1/3 থেকে বড়, 1 থেকে ছোট, -1/3 থেকে বড়, 1 থেকে ছোট। তাহলে দেখি, এই যে এটা বলতেছে -1/3 থেকে বড় 0 থেকে ছোট, এটা হবে না। -1/3 থেকে বড় অসীম পর্যন্ত, এটাও হবে না। -1/3 থেকে বড় অসীম পর্যন্ত, অসীম পর্যন্ত না তো, এটাও হবে না। -1/3 থেকে বড় 1 থেকে ছোট, এটা ঠিক আছে। তাহলে সি হবে অ্যান্সার, ডিও হবে না। আমাদের বলেছে -1/3 থেকে বড় হবে, 1 থেকে ছোট হবে, তাহলে -1/3 থেকে বড়, 1 থেকে ছোট, তাহলে আমাদের অ্যান্সার কী হবে, সি। অ্যান্সার কী হবে, সি। আশা করি বুঝতে পেরেছি, আশা করি বুঝতে পেরেছি। আর এটা ছিল এটার মানে কনসেপ্ট, এটা ছিল এটার কনসেপ্ট। ঠিক আছে, এ হচ্ছে কনসেপ্ট আর এ হচ্ছে এটার সলিউশন। একদম বুঝে বুঝে করতে হবে, তাহলে দেখবো যে জিনিসপত্র আসলেই সহজ, মানে ম্যাথের বিষয়টা আসলে অনেক বেশি সহজ থাকে। তো যতই কঠিন প্রশ্ন হোক না কেন সেটাকে সহজ করে চিন্তা করা যায় এবং সলভ করা যায়। ঠিক আছে, ওকে। এবার আমরা পরেরটা দেখি। আচ্ছা, কি বলছে এখানে, বলেছে 2, 3, 4, 7 সংখ্যাগুলির গড় বিচ্যুতি কত। 2, 3, 4, 7 সংখ্যাগুলির গড় বিচ্যুতি কত, তার মানে কি মিন ডেভিয়েশন। গড় বিচ্যুতি, গড় মানে কি মিন, আর বিচ্যুতি মানে কি ডেভিয়েশন। গড় বিচ্যুতি বলতে মিন ডেভিয়েশন। ডেভিয়েশন কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হতে পারে, মিন ডেভিয়েশন হতে পারে। এখানে মিন ডেভিয়েশন চেয়েছে, মানে মেইন কথা হচ্ছে এই যে সংখ্যাগুলি আছে, এই সংখ্যাগুলি আছে যে এই সংখ্যাগুলি তাদের গড় থেকে কতটুকু বিচ্যুত, এই সংখ্যাগুলি তাদের গড় থেকে কতটুকু বিচ্যুত হয়েছে তার গড়। ঠিক আছে, আমরা করি তাহলে বোঝা যাবে আসলে। ঠিক আছে, তাহলে আগে আমরা এই 4টা সংখ্যার গড় নিয়ে ফেলবো, সলিউশনে যাচ্ছি আমরা। এই 4টা সংখ্যার গড় নিব, তাহলে গড়, এই 4টা সংখ্যার গড়। তো 4টা সংখ্যার গড় কীভাবে নেয়, যে 4টা যোগ করে 4 দিয়ে ভাগ। 5টা সংখ্যার গড় কীভাবে নেয়, 5টা যোগ করে 5 দিয়ে ভাগ। 10টা সংখ্যার গড় কীভাবে নিবে, 10টা সংখ্যা যোগ করে 10 দিয়ে ভাগ। 3টা সংখ্যার গড় কীভাবে নিবে, 3টা সংখ্যা যোগ করে 3 দিয়ে ভাগ। তো এখানে 4টা সংখ্যার গড় নিচ্ছি,
তাহলে চারটা সংখ্যা স্রেফ যোগ করে দিয়েছি, 4 দিয়ে ভাগ করে দিয়েছি। ওকে, তাহলে কত হবে? 7 4 11 3 কত? 14, 14 আর 2 16, 16/4 হচ্ছে 4। তাহলে আমাদের গড় কত আসছে? 4। আমাদের কিন্তু গড় আসছে, আমাদের কিন্তু গড় চাইনি, চেয়েছে গড় বিচ্যুতি। গড় কিন্তু চাইনি, চেয়েছে গড় বিচ্যুতি, কিন্তু গড়টা লাগবে আমাদের। এইবার দেখি যে আমাদের প্রত্যেকটা সংখ্যা গড় থেকে কতটুকু বিচ্যুত। 2 আমাদের গড় কত? 4, 4 থেকে কতটুকু বিচ্যুত। 3 আমাদের গড় থেকে মানে 4 থেকে কতটুকু বিচ্যুত। 4 আমাদের 4 থেকে কতটুকু বিচ্যুত, এবং 7 আমাদের 4 থেকে বা গড় থেকে কতটুকু বিচ্যুত। মানে প্রত্যেকটা সংখ্যা এই গড়টা থেকে কতটুকু বিচ্যুত হয়েছে, সরে গেছে, কতটুকু ডিফারেন্স আছে, কতটুকু পার্থক্য আছে। দিস ইজ দ্য কোয়েশ্চেন। কতটুকু বিচ্যুত হয়েছে, বলে না আদর্শ থেকে বিচ্যুতি ঘটেছে, তার মানে আদর্শ থেকে কতটুকু সরে গেছে। তো গড় বিচ্যুতি বলতে গড় থেকে কতটুকু বিচ্যুত হয়েছে। তাহলে এখানে আমাদের চারটা সংখ্যার গড় কত? 4। এখান থেকে প্রত্যেকটা সংখ্যা কতটুকু বিচ্যুত হয়েছে, কতটুকু ডেভিয়েট করেছে, কতটুকু সরে গেছে। যেমন 4 থেকে 2 সরে গেছে 2 পরিমাণ, 4 থেকে 3 সরে গেছে 1 পরিমাণ, 4 থেকে 4 একটুও সরে নাই, আদর্শ থেকে সরে নাই, 4 থেকে 7 কিন্তু সরে গেছে 3 পরিমাণ। ওকে, তাহলে আমরা এটাই বের করবো, যে বিচ্যুতিগুলি বের করবো। তাহলে চেষ্টা করি বিচ্যুতি বের করতে। বিচ্যুতি এগুলো কিন্তু পরীক্ষায় খুব ফাস্ট করতে হবে। এখন তো আমি বোঝানোর জন্য করতেছি, কিন্তু পরীক্ষায় কিন্তু ফাস্ট করতে হবে, মুখোমুখি করা যায়। ওকে, তাহলে বিচ্যুতি কেমনে বের করে? এই 2 থেকে এটার বিচ্যুতি কত? তাহলে আমরা বলবো 2 - 4, কিন্তু নিতে হবে মডিউলাস, মানে পজিটিভ নিতে হবে। আসলে আমি 4 - 2 লিখতে পারতাম, মানে দুইটার গ্যাপ কত, ডিফারেন্স কত। ডিফারেন্স কিন্তু প্লাস হয় সবসময়, অন্তরটা প্লাস হয়, কিন্তু বিয়োগফল প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে। অন্তরফল বললে প্লাস হবে সব সময়, আর বিয়োগফল বলে প্লাস হইতে পারে, আবার কি মাইনাস হইতে পারে। এটা হচ্ছে ডিফারেন্স বা অন্তর বোঝাচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে 2 আর 4 এর বিচ্যুতি কত? 2, যদিও -2 কিন্তু মডুলাস আছে, তাহলে কি হবে? 2 হবে। তারপরে আসি 3 আর 4 এর বিচ্যুতি কত? এখানে তো -1 আসতেছে, কিন্তু মডুলাস তো আছে, তাহলে +1, মানে শুধু প্লাসটা নিতে হবে, অনলি পজিটিভ। ওকে, 4 আর 4 এর বিচ্যুতি কত? তাহলে 4 থেকে 4 বাদ গেলে কত থাকবে? 0, কোনো বিচ্যুত ঘটে নাই, মানে আদর্শের দিক থেকে ঠিক আছে। 7 আর 4 এর বিচ্যুত কত? ঠিক আছে, তাহলে কত আসবে? 3। তাহলে এইভাবে বিচ্যুত হয়েছে, এই যে একটা 2, একটা 1, একটা 0, একটা 3, এই পরিমাণ বিচ্যুতি ঘটেছে কোত্থেকে? গড় থেকে। এই পরিমাণ বিচ্যুতি ঘটেছে গড় থেকে। এইবার এই যে বিচ্যুতিগুলি বলেছে, কি বলছে? গড় বিচ্যুতি, মানে এই বিচ্যুতির গড়টা নিতে হবে, ডেভিয়েশনের গড়টা নিতে হবে। তাহলে গড় থেকে প্রত্যেকের বিচ্যুতি কত? এত, যে এই 2 যে সংখ্যাটা, এই গড় থেকে 2 পরিমাণ আদর্শ থেকে সরে গেছে। 3 সংখ্যাটা এই গড় থেকে 1 পরিমাণ আদর্শ থেকে সরে গেছে। 4 সংখ্যাটা গড় থেকে সরে নাই, মানে কোনো বিচ্যুতি ঘটে নাই, 0 বিচ্যুতি। আবার 7 এর বিচ্যুতি ঘটেছে 3 পরিমাণ। এবার কি বলছে? গড় বিচ্যুতি মানে কি? এই বিচ্যুতির গড় নিতে হবে, কতটুকু বিচ্যুত হয়েছে বা ডেভিয়েশন হয়েছে তার গড়। তাহলে সুতরাং গড় বিচ্যুতি কী হবে? এই যে ইন্ডিভিজুয়াল বিচ্যুতিগুলি আছে, ইন্ডিভিজুয়াল যে হচ্ছে ডেভিয়েশনগুলি আছে, তাদের গড়। তাহলে এই চারটার গড় নিতে হবে। তাহলে 2 + 1 + 0 প্লাস কত? 3। চারটার গড় মানে কি? 4টা যোগ করে 4 দিয়ে ভাগ, এই চারটার গড় নিতে হবে। তাহলে 4টা যোগ করে 4 দিয়ে ভাগ, এই যে বিচ্যুতির গড়। ওকে, 2 + 1 + 0 + 3, তাহলে 3 × 4 = 2 6, 6/4, তাহলে 6/4 2 দিয়ে ভাগ করলে 3/2, দ্যাট ইজ আমাদের অ্যান্সার হবে 3/2। দিস ইজ দ্য অ্যান্সার, 3/2। হ্যাভ ইউ গট মি? হ্যাভ ইউ গট মি? I think you have got the total idea. This is the গড়, this is individual বিচ্যুতি, আর এটা হচ্ছে গড় বিচ্যুতি। আশা করি আমরা বুঝতে পেরেছি। এটা হচ্ছে গড়, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল বিচ্যুতি, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল বিচ্যুতি কত? এটা হচ্ছে গড় বিচ্যুতি, মানে বিচ্যুতিগুলির গড়। আশা করি বুঝতে পেরেছি। ওকে, পরে এটা খুব মজার একটা অঙ্ক। কি বলেছে? এখানে 3টা সংখ্যা বলেছে, বলছে ভগ্নাংশগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এটা ক হবে। যাক, এটা প্রশ্নের একটু কারেকশন করে নিতে পারি আমরা, এটা ক হবে। গুণিতক বা লসাগু, মেইন কথা হচ্ছে লসাগু কত, লসাগু কত, তো লসাগু কত, তো এটার লসাগু কত হবে? তো এরকম, তাহলে একটা সংখ্যা হচ্ছে 2/5, একটা হচ্ছে 3/5, একটা হচ্ছে 6/15। এই সংখ্যাগুলির কত কি বলেছে? যে লসাগু কত হবে, লসাগু কত হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? যে এখানে আবার একটু ছোটো করা যেত, 3 দিয়ে কাটলে এটা 2, আর এটা কত হইতো? 5, 2/5, 2/5। যাই হোক, সো এরকম ভগ্নাংশের লসাগু বের করার নিয়ম কি? এটা হচ্ছে আমাদের গুরু চমক ভাই শিখিয়েছিলেন। সেটা হচ্ছে যে ল
বাই হ গ। ভগ্নাংশের লসাগু এরকম ভগ্নাংশ ফ্র্যাকশন, তার লসাগু হচ্ছে ল ল বাই হ গ। তার মানে কি লবের লসাগু বাই হরের গসাগু। ল ল মানে কি লবের লসাগু, হ গ মানে কি হরের গসাগু। তাহলে লবগুলির লসাগু নিব, হরগুলির গসাগু নিব, শেষ। লবে কে কে আছে বলো, বলেন। লবে কে কে আছে? 2 3 6। 2 3 6 এই তিনটার লসাগু নিতে হবে। তাহলে 2 3 6 এই তিনটার লসাগু কী হবে? 2 3 6 এই তিনটার লসাগু। তাহলে কী হবে? 2 দিয়ে 1, 2 দিয়ে তো যায় না, 2 দিয়ে কত 3, এগুলো তো আমরা পারি মনে হয়। 3 দিয়ে কত 1 1 1, তাহলে 3 দুগুণে কত 6। তাহলে লবের লসাগু কত? 6। লবের লসাগু কত? 6। লবের লসাগু কত? 6। ক্লিয়ার? ওকে। এখন নিচে কি 5 5 15। তাহলে এই তিনটার মধ্যে হরের গসাগু নিতে হবে। গসাগু মানে কি কমন যেটা আছে। তাহলে 5 5 15, ঠিক আছে? তো 5 5 15 যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এখানে গসাগু কত পাচ্ছি? 5। গসাগু হচ্ছে 5। তাহলে গসাগু কত? 5, কারণ 5 কিন্তু 3 জায়গায় কি আছে? কমন আছে। 3 জায়গায় কি আছে? কমন আছে। 3 জায়গায় কমন আছে। 5 5 5, 15এও কিন্তু 5 আছে। তাহলে 5 কিন্তু 3 জায়গায় কমন আছে। তাহলে অ্যান্সার হচ্ছে 6/5। অ্যান্সার হচ্ছে 6/5। 6/5। ওকে। একটা ত্রিভুজের 3টা কোণের পরিমাণ এত এত এত, ক্ষুদ্রতম কোণের মান রেডিয়ানে কত হবে? ওকে। তাহলে একটা ত্রিভুজের 3টা কোণের পরিমাপ হচ্ছে x/2 3x/2, ক্ষুদ্রতম কোণের মান রেডিয়ানে কত হবে? আচ্ছা যাই হোক, কোনো প্রেশার নাই, আমরা আস্তে ধীরে করতে পারবো এটা। তো প্রথম কথা হচ্ছে আমরা দেখি কি বলতে পারি, যে সলিউশনে যাই। আমরা সবাই জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি অথবা পাই রেডিয়ান। যেহেতু রেডিয়ানে বলছে আমরা রেডিয়ানে করি। তাহলে 3 কোণের সমষ্টি, দ্যাট ইজ এইটা প্লাস এইটা প্লাস এইটা, এই তিনটাকে যোগ করলে হবে পাই রেডিয়ান। পাই রেডিয়ান। ওকে। তাহলে এখানে মুখোমুখি করা যায়। 3/2 মানে কি 1.5, আর হাফ, তাহলে কত হলো? 2, 2 আর 1 কত? 3। তাহলে আসলে এখানে সব যোগ বিয়োগ করলে কত হবে? 3x। 3x হচ্ছে পাই। এটা কিন্তু রেডিয়ান, সি বলতে রেডিয়ান। ওকে, সি বলতে কি বোঝাচ্ছে? রেডিয়ান বোঝাচ্ছে। তাহলে এক্স কত হবে? π/3 রেডিয়ান। এক্স হচ্ছে π/3। বোঝা গেল কি বলছি? মানে এই তিনটা যোগ করেছে, আর কিছুই না। তো এখানে 3/2x মানে কি 1.5x, x/2 মানে কি 0.5x মানে হাফ এক্স। তো 1.5-এর সাথে হাফ যোগ করলে কত হয়? 2 হয়। আর 2-এর সাথে 1 যোগ করলে কত হয়? 3 হয়। 3x একবারই মুখোমুখি করা যায়। এমসিকিউ তো আমাদের দ্রুত সলভ করতে হবে। তাহলে এক্স কত আসছে? এটা আসছে x π/3। এখন দেখেন এখানে কিন্তু π/3 অ্যান্সার করলে কিন্তু হবে না। এখানে π/3 অ্যান্সার করলে হবে না। এখন বলছে ক্ষুদ্রতম কোণের মান রেডিয়ানে কত। তার মানে এই তিনটা কোণের মধ্যে ক্ষুদ্রতমকে x/2 3x/2। x মানে তো 1x, x/2 মানে কি x এর অর্ধেক, আর 3x/2 মানে কিন্তু x এর 1.5 গুণ। তাহলে এই তিনটার মধ্যে এটা কিন্তু সবচেয়ে ছোট x/2, এটা অর্ধেক, এটা ফুলটা, এটা 1.5 গুণ, এটা আরও বেশি। তাহলে এটা সবচেয়ে বড়, এটা সবচেয়ে ছোট, এটা মাঝারি। সিরিয়াল যদি সাজাই, ঠিক আছে? তাহলে সিরিয়াল সাজাইলে কী হবে? সিরিয়াল কী হবে? যে সবচেয়ে ছোট ও, তার থেকে বড় ও, তার থেকে বড় হচ্ছে ও, এভাবে। ঠিক আছে? তাহলে এখন কি চাইছে? সবচেয়ে ছোটটা চাইছে, মানে x/2 চাইছে। তাহলে x যদি π/3 হয় তাহলে x/2 কত হবে? খুবই কমন সেন্সের একটা অঙ্ক, যে x/2 কত হবে? x/2, x তো এত, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে π/3-কে আবার 2 দিয়ে ভাগ করব। দ্যাট ইজ কত? π/কত? 6। π/কত? 6। π/6। আওয়ার অ্যান্সার উইল বি π/6। এটা π/3 হবে না, অ্যান্সার হবে π/6। ক্লিয়ার? এখানে অনেকে ভুল করতে পারে। সবাই এক্সের ভ্যালুটা হয়তো বসায় দিবে এখানে, অনেকে এখানে ডস খেতে পারে। এক্সের ভ্যালুটা বসায় দিবে, কিন্তু বলছে ক্ষুদ্রতম কোণটা, বলছে ক্ষুদ্রতম। তাহলে এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, এই তিনটার মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে কোনটা? x/2। কোনটা? x/2। ওকে, আচ্ছা। এবার এটা তো এটা কিন্তু খুবই কমন একটা অঙ্ক, এটা খুবই জনপ্রিয় একটা অঙ্ক, কমন একটা অঙ্ক। এটা কিন্তু মোটামুটি সবারই হয়তো হওয়ার কথা। যদি লগ 3 to 4 to the base x equals to 4 হয়, যদি লগ 3 to 4 to the base x equals to 4 হয়, তবে x এর মান কত হবে? যেহেতু আমাদের কাছে ক্যালকুলেটর থাকে না, তাহলে আমাদেরকে ম্যানুয়ালি করতে হয়। যদি ম্যানুয়ালি করতে হয় তাহলে কিন্তু সিস্টেমটা বুঝে বুঝে করতে হবে। এখন লগের বেসিকটা কি? লগের বেসিক হচ্ছে লগ a টু দ্য বেস b ইকুয়ালস টু যদি c হয়, লগ a টু দ্য বেস b মানে বেসে b আছে ইকুয়ালস টু যদি c হয়,
যদি সি হয় তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা বলতে পারি যে কি করতে হয়, মাঝেরটা মাঝেই থাকে, মাঝেরটা মাঝেই থাকে। এই ভদ্রলোক কি করে? এই ভদ্রলোককে গুতা দিয়ে পাওয়ার বানায় দেয়। কি বলেছি? আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে এই যে দেখেন, মাঝেরটা মাঝেই আছে, মাঝেরটা মাঝেই আছে, মাঝেরটা মাঝেই আছে। আর এই যে নিচের যে বেইজ আছে সে এটাকে গুতা দিয়ে পাওয়ার বানায়, মানে বেইজটা এরকমভাবে গুতা দেয়, গুতা দিয়ে কি বানায়? পাওয়ার বানায় দেয়। ঠিক আছে, এভাবে হচ্ছে লগের অপারেশনগুলি কাজ করে। বোঝা গেল কি বলেছি? ওকে, তাহলে আমি যদি কখনো বলি, এরকম বলি, সে আমি এটা বললাম যে লগ লগ এখানে দিলাম এক্স, এখানে দিলাম 2, আর এখানে দিলাম কত? 5। তো এটাকে পরে কীভাবে? লগ 2 টু দ্য বেস এক্স, লগ 2, লগের পরে 2 আছে, লগ 2 টু দ্য বেস কত? এক্স ইকোয়াস টু কত? 5। তাহলে এখন কি বলা যায় এখানে? যে মাঝেরটা মাঝেই থাকবে, মাঝেরটা মাঝেই থাকবে। এই যে বেসটা মানে নিচেরটা, এটাকে গুতা দিয়ে পাওয়ার বানাবে, এটাকে গুতা দিয়ে পাওয়ার বানাবে। তাহলে এক্স টু দি পাওয়ার কত হবে? 5। এটা হচ্ছে লগের অপারেশনের বৈশিষ্ট্য। বোঝা গেল? এটা হচ্ছে লগের অপারেশনের বৈশিষ্ট্য। লগ এভাবে অপারেট করে। এটা হচ্ছে লগের অপারেশনের বৈশিষ্ট্য। বোঝা গেল? এইভাবে হচ্ছে লগ কাজ করে, এভাবে লগ কাজ করে। এবার আসি এই প্রবলেমটা আমরা কেমন সলভ করতে পারি। ওকে, তাহলে আমরা আরেকটা স্লাইড নিই। 3 to 4 x 4, এই তো আমাদের প্রশ্নটা যে লগ 3 to 4, এখানে কত? x, এখানে কত? 4, এখানে x এর ভ্যালুটা বের করতে হবে, তাই তো? x এর মান কত? আচ্ছা, তাহলে লগের অপারেশনের বৈশিষ্ট্য কি? মাঝেরটা মাঝে থাকবে, নিচেরটা এটাকে গুতা দিয়ে পাওয়ার বানাবে। দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার 4 কত? 3 to 4। এই পর্যন্ত কিন্তু আমাদের মানে বেসিক থেকেই করে ফেলার কথা। এখন এক্সের ভ্যালু লাগবে, এখন এক্সের ভ্যালু লাগবে। এখন তো যেহেতু এক্সের ভ্যালু লাগবে, একটু বেসিকটা বলি আমরা। তো এখানে বোঝাই যাচ্ছে একটা ব্যাপার যে এক্স টু দি পাওয়ার কী বলেছে? এক্স টু দি পাওয়ার 4 আছে। তাহলে এই পাশেও আমাদের সামথিং টু দি পাওয়ার 4 আনতে পারলে, এক্স টু দি পাওয়ার 4 কিন্তু বামে আছে, তাহলে ডানেও যদি আমরা সামথিং টু দি পাওয়ার 4 আনতে পারি, তাহলে বলতে পারবো যেহেতু পাওয়ার পাওয়ার মিলে গেছে, তাহলে বেস বেস মিলে যাবে, তাহলে এক্সের মানটা চলে আসবে। যেহেতু পাওয়ার পাওয়ার মিলে গেছে, তাহলে বেস বেস মিলে যাবে, তাহলে এক্সের মানটা চলে আসবে। তাহলে এই পাশেও সামথিং টু দি পাওয়ার 4 আনতে হবে আসলে, যেহেতু এই পাশে পাওয়ার 4 আছে, এই পাশেও সামথিং টু দি পাওয়ার 4 আনতে হবে, তাহলে কিন্তু এক্সের ভ্যালুটা চলে আসবে। এক্সের ভ্যালু হবে এই বক্সটা, এই বক্সে কী হবে? ঠিক আছে, তাহলে আমরা শুরু করি, দেখা যাক আমরা করতে পারি কিনা। তাহলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু খুবই সৎ, যে আমরা ডান পাশে সামথিং টু দি পাওয়ার কী আনবো? সামথিং টু দি পাওয়ার 4 আনবো। তাহলে এটাকে ভাঙি আমরা একটু, এটাকে আমরা একটু ভাঙি। হ্যাঁ, এটাকে ভাঙলে কি আসে? 3 2 4, এটাকে ভাঙি। হ্যাঁ, তাহলে 2 দিয়ে যদি ডিভাইড করি তাহলে 1 6 2, 2 দিয়ে ডিভাইড করলে কি আসে? 8 1, এটা 2 দিয়ে যাবে না, 3 দিয়ে করলে কি আসবে? সরি 2 2 1 27, 3 দিয়ে করলে কি আসবে? 3 নং 27, 3 দিয়ে করলে কি আসবে? 3, 3 দিয়ে করলে কি আসবে? 1। নিশ্চয়ই আপনারা এই কাজটা করতে পারেন, যেটাকে ব্রেকডাউন করা। যে 3 to 4 2 দিয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে দিলাম 162, 162কে 2 দিয়ে দিলাম 81, 81কে 2 দিয়ে যায় না, তাহলে 3। হ্যাঁ, প্রাইম ফ্যাক্টরাইজেশন মানে মূলত এই মৌলিক সংখ্যায় ডিভাইড করছি, মানে সব মৌলিক। দেখেন 2 2 3 3 এগুলো সব মৌলিক। ঠিক আছে, ওকে, এগুলো সব মৌলিক। আচ্ছা, তাহলে এই 3 to 4, এই 3 to 4, তাহলে এটাকে আমরা আদর করে কি বলতে পারি? এই সবগুলি গুণ করে দিলেই হবে না? এই সবগুলিকে গুণ করে দিলেই হবে না? তাহলে কি হচ্ছে? 2 ইন্টু 2 ইন্টু 3 কয়টা? 4টা 3, 1 2 3 4টা, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, সবগুলিকে গুণ করে দিলেই হবে। 1 তো আর গুণ করার কিছু নাই। 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, মানে একদম প্রাইম ফ্যাক্টরাইজেশন। প্রাইম মানে একদম মৌলিক সংখ্যায় ব্রেকডাউন করতে হবে। ওকে, তাহলে 2টা 2 আছে, 4টা 3 আছে। তাহলে এখন কিন্তু আমাদের মনে একটু শান্তি হয়ে গেছে। 4টা 3 মানে কি? 3 টু দি পাওয়ার 4। আমাদের কিন্তু সামথিং টু দি পাওয়ার 4 আনার দরকার ছিল, আমরা কিন্তু 3 টু দি পাওয়ার 4 পেয়ে গেছি। কিন্তু 2 তো 4টা নেই, 2 কয়টা আছে? 2টা আছে। 2 তো 4টা নেই, 2টা আছে। তাহলে এই 2টা থেকে 4টা বানাইতে হবে। তাহলে কেমনে করব? প্রথম 2কে বলতে পারি √2 ইন্টু √2, মানে √2 ইন্টু √2। পরের 2কেও বলতে পারি √2 ইন্টু √2, কারণ আমরা সবাই জানি যে 2 আসলে কত? √2 ইন্টু √2 লেখাই যায়, লেখাই যাবে। ওকে, তাহলে প্রথম 2কে √2 ইন্টু √2, দ্বিতীয় 2কে √2 ইন্টু √2। আর এখানে 3 কটা আছে? 4টা আছে, তাহলে 3 টু দি পাওয়ার 4। তাহলে এইবার কিন্তু মজার জায়গাটা কিন্তু চলে আসলো, যে এবার √2 কটা আছে? 4টা আছে। তাহলে √2 পাওয়ার কত? 4, আবার 3 এর পাওয়ার কত? 4।
এখন এই দুটাকে যদি একসাথে কোল্যাপ করি তাহলে কী হবে 3√2 তার হোল পাওয়ার কত 4, 3√2 তার হোল পাওয়ার হচ্ছে 4। আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছে গেছি যেটা আমরা আসলে মানে জানতে চাচ্ছিলাম। সেটা কি? সেটা হচ্ছে যে এক্সের পাওয়ার 4 ইকুয়ালস টু বক্সের পাওয়ার 4, এক্সের পাওয়ার 4 ইকুয়ালস টু বক্সের পাওয়ার 4। যেহেতু উপরের পাওয়ার মিলে গেছে তাহলে বেস মিলে যাবে, দ্যাট ইজ এক্স কত 3√2। তাহলে আমাদের অ্যান্সার কত পেয়ে গেছি? আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি, দ্যাট ইজ আমাদের অ্যান্সার হচ্ছে 3√2। অ্যান্সার হচ্ছে যে এক্স ইকুয়ালস টু কত 3√2 বা 3√2। দিস ইজ আওয়ার অ্যান্সার। ক্লিয়ার? দিস ইজ আওয়ার অ্যান্সার। তা আশা করি এটা আমরা সবাই বুঝতে পেরেছি। ওকে ওকে, এখানে হচ্ছে বেসিকটা বুঝিয়েছি, এই জন্য এটাকে সরায় রাখলাম। আর এখানে আছে এই হচ্ছে বিষয়টা। তাহলে টুকে √2 বলতে পারি, এগুলো আমরা বুঝি। তাহলে অ্যান্সার কী হবে 3√2। অ্যান্সার হচ্ছে 3√2। ওকে, নেক্সট হচ্ছে আমরা এইটা সলভ করি। কি বলছে? 40 থেকে 50-এর মধ্যে একটা সংখ্যা দুইভাবে নেওয়া হলো, একটা সংখ্যা র্যান্ডমলি নেওয়া হয়েছে 40 থেকে 50-র মধ্যে। ওকে, এটি মৌলিক বা প্রাইম হওয়ার সম্ভাবনা কত? সেই মৌলিক সংখ্যা হওয়ার চান্স কত? তো এখন আমাকে দেখতে হবে যে 40 থেকে 50-র মধ্যে মৌলিক কয়টা আছে। মুখস্থের দরকার নাই, ম্যাথ কিন্তু মুখস্থ দেওয়া হয় না। 40 থেকে 50-র মধ্যে প্রাইম কয়টা আছে, প্রাইম কে আছে, মৌলিক সংখ্যা কে আছে। আমরা যদি একটু চিন্তা করি, 40 জীবনেও মৌলিক সংখ্যা না, কারণ 40-কে 2 দিয়ে ডিভাইড করা যায়, 4 দিয়ে ডিভাইড করা যায়, 40 না, 41 কিন্তু মৌলিক সংখ্যা। তাহলে 41 কিন্তু মৌলিক সংখ্যা, এটা 2 দিয়ে 3 দিয়ে 5 7 এগুলো দিয়ে ডিভাইড করা যায় না। 42 আবার যাবে, 43 আবার যাবে না, 44 যাবে, 45ও যাবে, 46ও যাবে, কারণ 46 হচ্ছে জোড় সংখ্যা। 47 আবার যাবে না, 48 যাবে, 49 কিন্তু যাবে না, কারণ 7 7 49 হবে না। 50 এটা তো হবেই না, কারণ 50 তো জোড় সংখ্যা। তাহলে এই যে তিনটা সংখ্যা, আমরা তিনটার বাইরে কিন্তু কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না। আপনারা কি দেখতে পাচ্ছেন তিনটার বাইরে কোনো সংখ্যা? এই তিনটার বাইরে কিন্তু কোনো সংখ্যাই কিন্তু আমরা আসলে খুঁজে পাচ্ছি না। 40 থেকে 50-র মধ্যে প্রাইম নাম্বারস বা মৌলিক সংখ্যা কিন্তু এই তিনটেই আছে। 41 আছে, 43 আছে, 47 আছে। 40 তো নাই, আরেকবার ইন্সপেকশন করতেছি। 40 না, 42 হবে না, কারণ জোড় সংখ্যা। 44 জোড় সংখ্যা হবে না, 45 হবে না, কারণ 5 নং 45 হবে না। 46 জোড় সংখ্যা হবে না, 47 হ্যাঁ হবে, 48 জোড় সংখ্যা হবে না, 49 7 7 49 হবে না, 50 এটা তো হবেই না, কারণ 50 তো জোড় সংখ্যা। ওকে, তাহলে আমরা দেখলাম তিনটাই হচ্ছে আমাদের প্রাইম নাম্বার আছে। তাহলে 40 থেকে 50 এই স্প্যানের মধ্যে তিনটাই প্রাইম নাম্বার আছে। ওকে, তাহলে এটা কিন্তু একটা সম্ভাবনার অঙ্ক। তাহলে প্রবাবিলিটি কেমনে সলভ করে? প্রবাবিলিটি সলভ করে কেমনে? সুতরাং প্রবাবিলিটি কত হবে? উপরে হচ্ছে আমার অনুকূলে কয়টা আছে, আমার ফেভারে কয়টা আছে। আমার ফেভারে কিন্তু তিনটাই আছে, 41 43 47। আমার ফেভারে তিনটা আছে, আমার ফেভারে তিনটা আছে। এই তিনটা আসলে প্রাইম হয় বা মৌলিক হয়। আর টোটাল কয়টা আছে? উপর হচ্ছে ফেভার, নিচে হচ্ছে টোটাল। একটু লিখে দিই, উপর হচ্ছে ফেভার, এগুলো আমরা জানি, তারপর বলে দিচ্ছি, নিচে হচ্ছে টোটাল। উপরে ফেভার মানে আমার অনুকূলে কয়টা, নিচে হচ্ছে টোটাল কয়টা। তো আমার ফেভারে কয়টা আছে? তিনটা, কারণ আমি চাচ্ছি মৌলিক হোক বা প্রাইম নাম্বার হোক। তো প্রাইম কয়টা আছে? তিনটা আছে। আর টোটাল কয়টা আছে? টোটাল কি 40 থেকে 50 কয়টা আছে? 10টা। 40 থেকে 50 কি 10টা? এখানে কিন্তু একটা ঝামেলা। 40 থেকে 50 কিন্তু 10টা না, ঠিক আছে। আমি যদি প্রশ্ন করি যে 2 থেকে 5 পর্যন্ত কয়টা সংখ্যা, 2 থেকে 5 পর্যন্ত কয়টা সংখ্যা? কেউ যদি মনে করে 5 থেকে 2 মাইনাস করে দিই, তিনটা। আমি যদি বলি যে 5 থেকে 2 বাদ গেলে তিনটা, আসলে কি তিনটা? না। 2 থেকে 5 পর্যন্ত কয়টা সংখ্যা? 2 3 4 5, চারটা সংখ্যা। 2ও তো আছে, তার মানে সংখ্যা কিন্তু চারটা, সংখ্যা চারটা। সো আমি যদি এইভাবে বিয়োগ করি তাহলে কিন্তু হবে না। তাহলে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে যে শেষেরটা মাইনাস ফার্স্টেরটা, হ্যাঁ বিয়োগ করব। যদি এরকম সিরিয়াল যায় আমরা বিয়োগ করব, বিয়োগ করে কিন্তু আবার 1 যোগ করতে হবে। তাহলে কত হবে? 3 আর 1 কত? 4। ক্লিয়ার? ওকে, শেষেরটা মাইনাস ফার্স্টেরটা যদি সিরিয়াল যায়, শেষেরটা মাইনাস ফার্স্টেরটা ঠিক আছে, প্লাস কত? 1, কারণ 2কে ধরতে হবে। 2 3 4 5 চারটা, তাহলে চারটা। এই 1 যদি যোগ না করি তাহলে কিন্তু 3টা হয়ে যাচ্ছে। ওকে, তাহলে 3টা হয়ে যাচ্ছে। তাহলে এবার বলি যে 40 থেকে 50 পর্যন্ত সংখ্যা কয়টা? তাহলে আমরা আমাদের নিয়মে করতে গেলে লাস্টেরটা মাইনাস ফার্স্টেরটা, সিরিয়াল যাচ্ছে যেহেতু, লাস্টেরটা মাইনাস ফার্স্টেরটা। ওকে,
তাহলে 10টা হওয়ার কথা, কিন্তু +1 তাহলে কত হবে? 11টা হবে, কারণ 40 সহ। ওকে, তাহলে টোটাল সংখ্যা কয়টা আছে? 11টা। টোটাল 11টা, আমাদের ফেভারে 3টা, তাহলে 3/11। তাহলে অ্যান্সার হচ্ছে 3/11। ক্লিয়ার সবাই? আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমাদের ফেভারে 3টা, টোটাল 11টা। ওকে, এবার আসি এটা তো খুবই চমৎকার একটা অঙ্ক। এটা কিন্তু মানে একদম প্রাইমারি একটা প্রবলেম। যদি a/b = b/c = 2/3 হয়, দ্যাট ইজ a/b = b/c = 2/3, মানে 2:3 একই কথা। তাহলে এখান থেকে আমরা একটু যদি সহজ ভাষায় দেখি, এটা এমনিতেই সলভ করা যায়। আসলে তো এটা a/b যত, b/c ততই, 2:3 ততই, মানে তিনটেই সমান। তাহলে a/b হচ্ছে 2:3, কথা সত্য। আবার b/c সেটাও কত? 2:3, এটাও কথা সত্য। তো এখন আমার লাগবে a/c, এর সাথে c এর লাগবে। তার মানে এখন আমাদের ক্রিয়া বিক্রিয়া ঘটাইতে হবে এর সাথে সি এর, একদম প্রথমটার সাথে লাস্টেরটা, এর সাথে সি এর, মানে প্রথমটার সাথে লাস্টেরটা। তাহলে এরকম ক্রিয়া বিক্রিয়া ঘটানোর ক্ষেত্রে আমাদের কি করতে হয়? এই মাঝেরটাকে সমান করে দিতে হবে না? মাঝেরটাকে কি করে দিতে হবে? সমান করে দিতে হবে। তো এখানে বি কত আছে? 3, আর এখানে বি কত আছে? 2। ভালো করে খেয়াল করি, এই যে এখানে বি কত? 3, আর এখানে বি কত? 2। তাহলে এখানে 3, এখানে 2। তাহলে আমরা যদি এক কাজ করি, দুটোকে সমান করতে হবে। তাহলে এখানে 2 দিয়ে গুণ করি, আর এখানে 3 দিয়ে গুণ করি, তাহলে সমান হয়ে যাবে। 3 আছে, তাহলে 2 দিয়ে গুণ করি, তাহলে 3 × 6 হবে। 2 আছে, তাহলে 3 দিয়ে গুণ করি, তাহলে 3 × 6 হবে। ওকে, এটা কিন্তু আমরা জানি উল্টা উল্টি গুণ করতে হয়। তাহলে এই যে গুণটা যদি আমরা করি, তাহলে কিন্তু খুব সুন্দর একটা জিনিস হবে। ওকে, তাহলে কী হবে? এই পুরো অনুপাতটাকে আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে কত হবে? এটা হবে 4, এটা হবে 6। আর এই পুরো অনুপাতটাকে আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে 3 × কত? 6, 3 × কত? 9। বুঝতে পেরেছি খেলাটা কোথায় হয়েছে? খেলাটা হয়েছে যে এখানে বি হচ্ছে 3, আর এখানে বি হচ্ছে 2। এখানে তাহলে যেহেতু 3 আছে, 2 দিয়ে গুণ করি, যেহেতু 2 আছে, 3 দিয়ে গুণ করি, তাহলে বি এর পার্টটা কী হয়ে যাবে? সেম হয়ে যাবে। এই জন্য এখানে আমরা 2 দিয়ে গুণ করেছি, তাহলে পুরো অনুপাতটাকে, তাহলে 2 × 2 কত? 4, 3 × 2 কত? 6। আর এই পুরো অনুপাতকে 3 দিয়ে গুণ করেছি, তাহলে 3 × 2 কত? 6, 3 × 3 কত? 9। এবার কিন্তু বি এর পার্টটা কী হয়ে গেছে? সেম হয়ে গেছে, একদম সেম হয়ে গেছে। বি এর পার্টটা সেম হয়ে গেছে। তাহলে এবার আমরা কি বলতে পারি? therefore a/b/c একবারে লেখা যাবে। হ্যাঁ, এ কত? 4, বি তো 6, সি কত? 9। তাই না? এ তো 4, বি কত? 6 মিলে গেছে, বি কত? 6 মিলে গেছে, আর সি কত? 9। তাহলে 4:6:9। পরীক্ষায় এটাও আসতে পারতো, এটা শিখে রাখলাম। এখন আমাদের দরকার কোনটা? আমাদের দরকার কিন্তু পুরোটা না, আমাদের দরকার a/c। এই যে a/c, বি দরকার নেই, a/c। তাহলে 4:9, 4:9, 4:9 পুরোটাও চাইতে পারতো পরীক্ষায়, পুরোটাও আসতে পারতো। এই জন্য পুরোটা শিখে রাখলাম। আমাদের অ্যান্সার হচ্ছে 4:9, এ আর সি লাগবে, তাহলে 4:9, 4:9। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। এবার এত দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? তো এইটা অনেকে হয়তো এটাকে এটা দিয়ে ভাগ করেই ফেলছেন, একদম ভাগ করে সেই লং ডিভিশন যেটাকে বলা হয়, বড় নিয়মে ভাগ করে দেখেছেন যে এই ভাগশেষ কত আসে। কিন্তু দরকার নেই, ভাগশেষ উপপাদ্য অনুসারে আমরা যেদেরকে করি, তাহলে হচ্ছে যেটা দিয়ে ভাগ করা হয় এটাকে আমরা কি বলি? ভাজক বলি। এতকে এত দিয়ে ভাগ করতে বলতেছি, তার মানে এত দিয়ে ভাগ করতেছি, তাহলে এই জিনিসটাকে ভাজক বলে, ডিভিজর বলে। হ্যাঁ, ওকে, ডিভিজর বলে এটাকে। আর এটা হচ্ছে ভাজ্য, মানে এটাকে ভাগ করতেছি। ওকে, এটাকে ভাগ করতেছি। তো এইটার সিস্টেমটা হচ্ছে যে যাকে দিয়ে ভাগ করতে বলা হবে, ঠিক আছে, ওইটাকে মনে মনে 0 করে দিব। তাহলে এটাকে মনে মনে 0 করলে এক্স এর ভ্যালু কত আসবে? 3। এই 3 জাস্ট সিম্পলি যদি এখানে বসিয়ে দিই, তাহলেই অ্যান্সার। প্রশ্ন যেটা আসুক, যেটা দিয়ে ভাগ করতে বলেছি সেটাকে মনে মনে 0 করে দিব। তাহলে x - 3 কত? 0। তাহলে x এর ভ্যালু কত? 3। সেই 3টা এখানে বসায় দিলেই ভাগশেষ চলে আসবে। ঠিক আছে, এই 3টা এখানে বসায় দিলেই ভাগশেষ চলে আসবে। তাহলে ভাগশেষ কত হবে? ভাগশেষ কত হবে? আমরা বসায় দিই, 3 বসায় দিই, তাহলে 3⁴ মাইনাস 2 × 3 + 1। ক্যালকুলেশন, 3⁴ 81 মাইনাস
3 দুগুণ 6 প্লাস 1 দ্যাট ইজ 81 মাইনাস 5 দ্যাট ইজ 81 থেকে 5 গেলে 76, দ্যাট ইজ এডি অ্যান্সার 76। আশা করি অ্যান্সার আছে, হ্যাঁ আছে। তাহলে কি বলেছি, যেটা দিয়ে ভাগ করতে বলবে এবং ভাগশেষ বের করতে বলবে, তাই তো? তো যেটা দিয়ে ভাগ করতে বলবে জাস্ট তাকে 0 করে দিব, ওখান থেকে এক্সের মান আসবে, সেই মানটা মূল যে ভাজ্য তার মধ্যে বসায় দিলে আসলে ভাগশেষটা চলে আসে। এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্যের মূল কথা। ওকে, তাহলে 3টা বসায় দিলে কিন্তু চলে আসলো আমাদের কত, 76। দ্যাট ইজ আওয়ার অ্যান্সার উইল বি 76, মানে ভাগশেষ থাকবে 76। ওকে, এখন যদি ঘুরিয়ে আসি এরকম, সে ইচ্ছামতো প্রশ্ন করা যাবে, ইচ্ছামতো প্রশ্ন করা যাবে যে বললাম যে x টু দি পাওয়ার 3 মাইনাস 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 1 এত কে, ইচ্ছামতো একটা পচা চেহারা দিলাম 2x প্লাস 3 এত দিয়ে, ঠিক আছে? প্রশ্ন কঠিন করতে চাইলে এটা দিতে পারবে, এত দিয়ে ভাগ করলে ভাগশেষ কত, ভাগশেষ কত, এইভাবে ঘোরায় টোরায় করতে পারে প্রশ্ন। তাহলে এখন দেখার বিষয় কি, যে এটা হচ্ছে ভাজ্য, এত কে ভাগ করতেছি, এত দিয়ে করতেছি, ঠিক আছে? তাহলে এত কে করতেছি, এত দিয়ে করতেছি, ভাগ করতেছি, এবং চেয়েছে কত, ভাগশেষ কত। তাহলে ভাগশেষ উপপাদ্য কি বলে? ভাগশেষ উপপাদ্য যেটা বলে সেটা হচ্ছে যেটা দিয়ে ভাগ দিচ্ছি, মানে ভাজক, তাকে মনে মনে 0 করে দিতে হবে। তাহলে ভাজককে আমরা মনে মনে 0 করে দিব, তারপরে এক্স এর ভ্যালুটা বের করতে হবে এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে এইটা আসবে, ঠিক আছে? এটাকে 0 করে দিতে হবে, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কত আসছে, -3/2। খুব সহজ একটা ক্যালকুলেশন। এবারে এক্স এর মানটা এখানে বসায় দিলেই হয়ে যাবে, এক্স এর মানটা এখানে বসায় দিলে যা আসবে সেটাই অ্যান্সার। তাহলে এক্স এর মানটা এখানে আমরা বসায় দিব, তাহলে ভাগশেষ, আমি পুরোটা করছি না, আমি জাস্ট বলে দিচ্ছি, আপনারা মানটা বের করে নিতে পারবেন। মানে মেইন বিষয়টা হচ্ছে সিস্টেমটা বলতেছি, যে হাউ টু সলভ দিস প্রবলেমস, কীভাবে সহজে এই প্রবলেমগুলিকে সলভ করা যায়। এক্স হচ্ছে -3/2 তার স্কোয়ার প্লাস 7 ইন্টু -3/2, আপনারা হচ্ছে ক্যালকুলেশনটা করে নেবেন নিজেরা, আর +1। আশা করি এই যোগ বিয়োগ আপনারা করতে পারবেন, এতটুকু তো ডেফিনেটলি পারবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, জাস্ট এই যোগ বিয়োগ করলে যেটা আসবে সেটাই অ্যান্সার, ঠিক আছে? এখান থেকে হচ্ছে ভ্যালুটা বের করলেই হয়ে যাবে, যা আসবে তাই অ্যান্সার, মানে সেটাই ভাগশেষ। কী আসবে, এটা ভাগশেষ আসবে, তার মানে এখান থেকে যেটা আসবে দ্যাট উড বি দ্য ভাগশেষ অথবা রিমাইন্ডার। ওকে, আচ্ছা, এবার নেক্সট, এত বিস্তৃতির মধ্যপদ কততম পদ? এটা একটা বিস্তৃতি, এটার মধ্যপদটা কত নাম্বার পদ? তো এখানে আগে বিস্তৃতিটাকে একটু মানুষ বানায় নিতে হবে, হ্যাঁ, একটু পচা আছে, একটু মানুষ বানায় নিই। এখানে এক্স স্কোয়ার মাইনাস, এখানে 2 দেখলে 2 এ বি এরকম কিন্তু বলাই যায়, এবং এটা বইয়ের খুব জনপ্রিয় একটা অঙ্ক, এটা বইয়ের খুবই জনপ্রিয় একটা অঙ্ক, এটা হায়ার ম্যাথ বইয়ে আছে 9-10-এর। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2কে বলতে পারি 2 ইন্টু এক্স ইন্টু 1/x, এক্স কাটা, ওকে, প্লাস 1/x স্কোয়ার, সুন্দর একটা চেহারা হলো। এখন এস স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সুন্দর কিন্তু, এই যে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস কি বি স্কোয়ার, প্লাস কি বি স্কোয়ার, ওকে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কী হলো এ মাইনাস বি হোল স্কোয়ার, আর বাইরে কিন্তু পাওয়ার 7 কিন্তু আগে থেকেই আছে, তাহলে পাওয়ারের পাওয়ার কি গুণ হয়ে যায় না, পাওয়ারের পাওয়ার কিন্তু গুণ হয়ে যায়, তাহলে 7 গুণ কত, 14। এই হচ্ছে আমাদের বিস্তৃতির চেহারাটাকে একটু সহজ করে নিলাম, প্রশ্নটাকে একটু মানে মানুষ বানালাম, প্রশ্নটা কেমন জানি পচা লাগতেছিল, কারণ ত্রিপদী লাগতেছিল, 3টা পদ, 1টা পদ 2টা পদ 3টা পদ, ত্রিপদী ছিল, কিন্তু আমরা শিখছি দ্বিপদীর জন্য, আমাদের চ্যাপ্টারের নামও ছিল দ্বিপদী উপপাদ্য, যাক, সো এই জন্য আমাদের দ্বিপদী বানানো দরকার ছিল আসলে, হ্যাঁ, তাহলে আমাদের জন্য ভালো হতো, ত্রিপদী থাকলেও যে হইতো না তা না, করা যেত, সেটা আবার 9-10-এর কনসেপ্ট দিয়ে করাটা একটু টাফ হয়ে যেত, তো সেটা আবার এইচএসসির কনসেপ্ট দিয়ে ইজিলি করা যায়, যেটা আমরা হচ্ছে বুয়েট অ্যাডমিশনে যখন ক্লাস নেই তখন হচ্ছে সেটাকে হচ্ছে দেখাই আর কি, ওকে। আচ্ছা, যাই হোক, তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, আর বাইরে তো আগে থেকেই 7 আছে, পাওয়ারের পাওয়ার কিন্তু সবসময় গুণ হয়ে যাবে, পাওয়ারের পাওয়ার সবসময় গুণ হয়ে যাবে, ঠিক আছে, ওকে। তাহলে 14, তাহলে আমরা দেখলাম যে এটার পর হচ্ছে 14, তাহলে পাওয়ার যদি 14 হয় তাহলে পদ সংখ্যা হবে 15, আমরা জানি
দ্বিপদী বিস্তৃতিতে পাওয়ার যত পদ সংখ্যা তার থেকে কিন্তু এক বেশি। দ্বিপদী বিস্তৃতিতে পাওয়ার যত পদ সংখ্যা কিন্তু তার থেকে এক বেশি। পাওয়ার হচ্ছে 14, তাহলে পদ হবে 15টা। যেমন a প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি কি দ্বিপদী না, তার হোল স্কোয়ার বিস্তার করলে কিন্তু এ স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ার 3টা পদ ছিল। পাওয়ার 2 এ প্লাস বি হোল স্কোয়ার 2 ছিল, কিন্তু পদ 3টা। এ প্লাস বি হোল কিউব পদ কিন্তু 4টা। সো সবসময় একটা বেশি। তো এখন কথা হচ্ছে পদ একটা বেশি, কিন্তু কততম পদ? মধ্যপদটা। আমাকে কি প্রশ্নে বলছে টোটাল পদ কয়টা? বলে নাই। বলছে মাঝখানের পদটা কয় নাম্বার পদ। তাহলে পদ তো 15টা, পদ টোটাল কয়টা আসবে? 15টা আসবে। তো এটা তো এমনি করা যাচ্ছে। 15টা মানে কি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে মাঝখানে কি 8 নাম্বারটা? 1 2 3 4 5 6 7, তাহলে মাঝখানে 8 নাম্বারটা 1 2 3 4 5 6 7। যেহেতু টোটাল পদ হবে 15টা পদ হবে, তাহলে এই পাশে 7টা, এই পাশে 7টা, মাঝখানে কি 8 নাম্বারটা। তাহলে মাঝখানে কি 8 নাম্বারটা। এটা এমনিই করা যাচ্ছে, কিন্তু কথা হচ্ছে এখানে নাহলে 15টা পদ আছে। যদি এখানে 200 পদ থাকতো, তাহলে কি আমরা এরকম ছবি আঁকতাম? 200টা ছবি এঁকে মাঝখান খুঁজতাম না। এটা সহজ করে বোঝানোর জন্য। যেহেতু পদই ছিল 15টা, তাহলে এই পাশে 7টা, এই পাশে 7টা, ঠিক আছে। তাহলে মাঝখানে কে পড়ে আছে? তাহলে মাঝখানে পড়ে আছে 8 নম্বর জন। তাহলে মাঝখানে কি 8 নম্বর জন। কিন্তু এটা করার সিস্টেমটা কি? এটা করার সিস্টেম কিন্তু এসব না। এটা করার স্মার্ট টেকনিক হচ্ছে যে পাওয়ার যদি জোর হয়, পাওয়ার যদি জোর হয়, তাহলে মধ্যপদ হবে n/2 + 1, পাওয়ার বাই 2 + 1। তাহলে কি বলতে পারি যে পাওয়ার যেহেতু জোর, মানে আমরা একটু লিখে রাখতে পারি সে এখানে পাওয়ার, হ্যাঁ, তো মধ্যপদ কী হবে? মানে এখান থেকে দুইটা অ্যান্সার হইতে পারে যে n যদি জোর হয় আর n যদি বিজোড় হয়, ঠিক আছে। n যদি জোর হয় তাহলে মধ্যপদ হবে n n/2 + 1তম পদ, মধ্যপদ, ঠিক আছে। পাওয়ার যদি জোর হয়, মানে n যদি জোর হয়, যেমন এই অঙ্কে আমাদের পাওয়ারটা জোর 14, পদ সংখ্যা বিজোড় হোক পাওয়ার কিন্তু জোর, পদ সংখ্যা বিজোড় হোক পাওয়ার কিন্তু জোর। পাওয়ার যদি জোর হয় তাহলে মধ্যপদ হচ্ছে n/2 + 1তম পদ। মানে ওই পাওয়ারকে, জোর যে পাওয়ারটা আছে তাকে 2 দিয়ে ভাগ করব, পাওয়ারটাকে 2 দিয়ে ভাগ করব, +1। আর যদি বিজোড় হয় তাহলে মধ্যপদ কী হবে? এটা একটু শিখে রাখি। সেটা হচ্ছে n + 1/2 এবং n + 1/2 + 1, এই দুইটা, এত এবং এততম পদ, এই দুইটা পদ। সেক্ষেত্রে মধ্যপদ 2টা হবে। পাওয়ার যদি বিজোড় হয় তখন পদ সংখ্যা হবে জোড়, সেক্ষেত্রে মধ্যপদ হবে 2টা। একটা হচ্ছে n + 1/2 এবং n + 1/2 + 1, তারপরেরটা পরপর 2টা। এই দুটো পদ হবে মধ্যপদ, এই দুটো পদ হবে মধ্যপদ। ক্লিয়ার? এই দুটো পদ হবে মধ্যপদ। তাহলে এই ক্ষেত্রে আমাদের পাওয়ারটা কি? জোর আছে। এই অঙ্কে আমাদের পাওয়ারটা কি আছে? জোর আছে, তাই না? তো জোর থাকলে কি হবে? n/2 + 1, মানে পাওয়ার বাই 2 + 1, পাওয়ার বাই 2 + 1। তাহলে পাওয়ার কত? 14। পাওয়ার কত? 14। তাহলে 14/2 + 1, তাহলে 7 + 1। পরে আমি এটা শেষ করে আসি। আমি একটু আসছি। আচ্ছা, আবার চলে আসলাম। সেটা হচ্ছে যে এরকম, তাহলে পাওয়ার জোর, তাহলে অ্যান্সার কী হবে? n/2 + 1, দ্যাট ইজ 14/2 + 1, দ্যাট ইজ 7 + 1, দ্যাট ইজ 8তম। তাহলে 8তম পদ হবে, 8তম পদ, ঠিক আছে। ওকে, আশা করি এই কনসেপ্টে জানা থাকলে আর কোনো সমস্যা হবে না। এত এর সমাধান সেট কী হবে? এত এর সমাধান সেট, ওকে। তাহলে এটা তো জাস্ট একটা নর্মাল, মানে বুঝাই যাচ্ছে x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল = 0, ঠিক আছে। তাহলে এটা এইভাবেই করা যায়, x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল = 0। তাহলে কিন্তু জিনিসটা মিলে যাচ্ছে। তো যাক, তারপরে আমরা এটাকে যদি সলভ করতে চাই, গুণ করে দিলেই হবে, মিডল টার্ম ব্রেকের মতো আর কি, হ্যাঁ। তাহলে এই দুটার মধ্যে এক্স কমন নিতে পারি, এটা হবে। এই দুইটার মধ্যে আমরা কিউ কমন নিতে পারি, মাইনাস কিউ কমন নিতে পারি, তাহলে এটা হবে। আবার এখান থেকে এক্স মাইনাস পি কমন নিতে পারি,
থাকবে এক্স মাইনাস কিউ। খুবই সহজ এই অঙ্কটা ছিল, খুবই সহজ ছিল। এটা মোটামুটি আমার মনে হয় যে পারে নাই এমন কেউ নাই, বেশিরভাগই পারার কথা, এরকম একটা বিষয়। আগে গুণ করে দিয়েছি, তারপরে এই দুটোর মধ্যে কমন নিয়েছি, এই দুটোর মধ্যে মাইনাস কিউ কমন নিয়েছি, এটা আসছে, তারপরে এক্স মাইনাস পি কমন, তাহলে এটা থাকে। এখন দুটো জিনিসের গুণফল যদি শূন্য হয়, দুটো জিনিসের গুণফল শূন্য, তাহলে যে কোনো একটা শূন্য নিয়ে হবে না? দুটোকে গুণ করে শূন্য আসছে, তাহলে হয় এটা জিরো ছিল, নাহলে এটা জিরো ছিল, যে কোনো একটা জিরো ছিল। তাহলে হয় এক্স মাইনাস পি জিরো অথবা এক্স মাইনাস কিউ কত জিরো। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু কত পি, আর এখান থেকে এক্সের ভ্যালু কত কিউ। তাহলে এক্সের কী কী ভ্যালু আসবে? পি আর কিউ। সেট আকারে বসে, তাহলে পি আর কিউ, সেট আকারে কিন্তু পি আর কিউ। ঠিক আছে, সলভ করলে এটা হয়ে যাবে। এটা খুব প্রাইমারি লেভেলের একটা অঙ্ক, এটা আসলে আমাদের সহজ একটা অঙ্ক দিয়েছে। ওকে, এত হলে নিচের কোনটি সবচেয়ে বড় হবে? এটা ভালো একটা প্রবলেম। যদি এক্সের ভ্যালু 0 থেকে 1-এর মধ্যে হয়, নিচের কোনটি সবচেয়ে বড়? এই ধরনের ক্ষেত্রে আমরা কী করতে পারি? যে কোনো একটা ভ্যালু ধরে করতে হবে। বলছে এক্সের ভ্যালু 0 থেকে 1-এর মধ্যে, তো 0 থেকে 1-এর মধ্যে কে আছে? যে কোনো একটা ধরি, 0.2, 0.1, 0.5, সবচেয়ে ভালো হচ্ছে 0.5, ঠিক মাঝখানে। ঠিক মাঝখানে ধরতে হবে তা না, মানে ধরলেই হবে একটা, তো 0.5 ধরি আমরা। তাহলে 0.5, ওকে, সে আমরা এক্সের ভ্যালু চিন্তা করি কত? 0.5 চিন্তা করি। তাহলে এক্সের ভ্যালু চিন্তা করি 0.5, ঠিক আছে, এটা ধরে নিই আর কি। তাহলে এই চারটার মধ্যে কোনটা বড় হবে, সবচেয়ে বড় হবে? তাহলে কোনটা বড় হবে? তাহলে এ কি দাঁড়াইলো দেখি তো, এ কত? এ তো এক্সই, মানে কি 0.5ই, এক্সের ভ্যালু তো 0.5 ধরি মানে লেট 0.5। তাহলে বি কী হবে? বি হচ্ছে 2x, তার মানে 2 ইন্টু 0.5, তাহলে 2 ইন্টু 0.5 দ্যাট ইজ কত? 1। 2 ইন্টু 0.5 মানে তো 1ই। ওকে, সি কত? এক্স স্কোয়ার, মানে কি 0.5 স্কোয়ার, 0.5-এর স্কোয়ার করলে কিন্তু 0.25 হয়, আরও কমে যায়, আরও কমে যায়, আরও কমে যায়। আর ডি কী হবে? এক্স প্লাস 1, তার মানে 0.5 প্লাস 1 দ্যাট ইজ কত? 1.5। এইবার যে অ্যান্সারগুলি পেয়েছি তার মধ্যে একটা কম্পেয়ার করলেই হবে। একটা 0.5, একটা 1, একটা 0.25, একটা 1.5। এই চারটার মধ্যে বড় কে? অবশ্যই 1.5। 1.5 কোথা থেকে আসছে? এক্স প্লাস 1 থেকে আসছে, তাহলে এটাই হবে অ্যান্সার। আমরা যে কোনো একটা ভ্যালু দিয়ে চেক করতে পারি। আমরা হচ্ছে এক্সের ভ্যালু 0.5 দিয়ে চেক করতেছি, তাহলে এতে বলতেছে এক্সি, তাহলে 0.5। বিতে বলতেছে 2x, তাহলে 2 ইন্টু 0.5। সিতে বলতেছে এক্স স্কোয়ার, তার মানে কি 0.5-এর স্কোয়ার, তাহলে 0.25। ডিতে বলতেছে এক্স প্লাস 1, মানে 0.5 প্লাস 1 মানে কি 1.5। এবার এই চারটার মধ্যে 0.5, 1, 0.25, 1.5, এই চারটার মধ্যে বড় কে? 1.5। এটা কোথা থেকে আসছে? ডি থেকে, তাহলে ডি অ্যান্সার। খুবই সহজ এটা, এটা এটা খুবই প্রাইমারি একটা অঙ্ক এবং খুব ভালো একটা অঙ্ক। অনেকে আবার এটা একটু প্যাচও হয়ে যেতে পারে যে কোন ভ্যালুটা নিব, কি হবে না হবে। হ্যাঁ, ঠিক আছে, যে কোনো ভ্যালু নিলেই মিলে যাবে, ডিটাই অ্যান্সার হবে। ওকে, আচ্ছা, এবার এটা তো এইটা এইটা কিন্তু বলছে এটা হলে এটার মান কত। আমরা যদি এখান থেকে সলভ করা শুরু করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই যেটা করবে, নিচে একটা লসাগু নিবে, তাহলে কী হবে? এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু কত? 0। এক্স দিয়ে গুণ করে দিলে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু কত? 0, কারণ 0 ইন্টু এক্স কত? 0ই। তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে -1, কিন্তু বাস্তব সংখ্যার বর্গ তো ঋণাত্মক হয় না, তার মানে এক্স হয়ে যাবে √1, √1 কিন্তু আই হয়ে যাচ্ছে, তার মানে ইমাজিনারি নাম্বার বা কমপ্লেক্স নাম্বারের দিকে চলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু ঝামেলা হয়ে যাবে। সো এভাবে না করে আমরা ডিরেক্টলি এখান থেকেই করতে পারি। এরকম √ওভার টাইপের প্রবলেমগুলিকে আমরা অনেক সহজেই করে ফেলতে পারি। কিভাবে? একটু দেখে আসি আমরা √ওভার টাইপের প্রবলেমগুলিকে আমরা কেমনে করব। আমরা জাস্ট এটার মান চেয়েছে, তাই তো, তো এটার স্কোয়ারের মানটা নিয়ে আসি, হোল স্কোয়ার আর কি। এটার মান চেয়েছে √x + 1/√x, আমরা হোল স্কোয়ারের ভ্যালুটা নিয়ে আসি, ঠিক আছে। ওকে, তাহলে কি দেখলাম? a + b হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার + 2ab + b স্কোয়ার ইজি। আচ্ছা, তাহলে a স্কোয়ার + 2ab + b স্কোয়ার, ক্লিয়ার? তাহলে কত থাকলো? x প্লাস √x কাটা প্লাস 1 এত। আশা করি বুঝতে পেরেছি। √r স্কোয়ার চলে গেল, √x চলে গেল, √r স্কোয়ার চলে গেল, শেষ। তাহলে কি দাঁড়ালো? x + 1/x, এই যে x + 1/x, x + 1/x কত দেয়া আছে? 0। তাহলে এতটুকু কত? 0, তার সাথে আছে কত? 2, তাহলে অ্যান্সার কত? 2, অ্যান্সার হচ্ছে 2। কারণ x + 1/x কত আছে? 0 আছে,
0, আর তার সাথে কত 2, 0 + 2 কত 2, অ্যান্সার কত 2, শেষ। তাহলে আমরা এই প্রসেসে না আগিয়ে, কারণ এভাবে আগাইতে গেলে একটু ঝামেলা হয়ে যাবে, মানে যারা সায়েন্সের আছে কমপ্লেক্স নাম্বারস যারা জানে তারা করতে পারবে ভালো করে, আর যারা হয়তো যে আর্টস বা কমার্সের আছেন তারা তো কমপ্লেক্স নাম্বার সম্পর্কে সেরকম মানে ও ও ও ভুল হয়ে গেছে, এই যে ভুল করে ফেলেছি, এই যে ভুল হয়ে গেছে, এই যে এটাই আমি দেখতেছিলাম যে এখানে কিন্তু আমি হোল স্কোয়ারের ভ্যালু 2 পেয়েছি, আমাকে কিন্তু হোল স্কোয়ার লাগবে না, আমার লাগবে কি নর্মালটা। তাহলে দেয়ারফর আমরা কি পেয়েছি, এই যে ভুল হয়েছে কিন্তু একটু খেয়াল করতে হবে, কথা বলতে গিয়ে ভুল করে ফেলেছি, যে হোল স্কোয়ারটা কিন্তু 2, আমার কিন্তু হোল স্কোয়ার চাইনি, শুধু ভেতরেরটা চেয়েছে, তাহলে হোল স্কোয়ার হচ্ছে 2, তাহলে মনে করি যে পি স্কোয়ার হচ্ছে 2, তাহলে পি কী হবে √2, পি স্কোয়ার 2, তাহলে পি কত হবে √2, দ্যাট ইজ পি বলতে বোঝাচ্ছে এই যে মাঝখানেরটা, এই যে এই চেহারাটা, সামথিং স্কোয়ার হচ্ছে 2, তাহলে সামথিং কত হবে, সামথিং হবে √2, তাহলে অ্যান্সার কিন্তু 2 হবে না, অ্যান্সার হবে √2। এই যে আমার কিন্তু ভুল হয়েছিল, আমি তো খেয়াল করি নি, কিন্তু স্কোয়ার আছে, ঠিক আছে, এই যে আমারই কিন্তু ভুল হয়েছিল। ওকে, ভালো করে খেয়াল করে প্রবলেম কিন্তু সলভ করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে শুরু করতে পারি হোল স্কোয়ার দিয়ে, তাহলে জিনিসটা সহজ হবে আর কি। হ্যাঁ, ওকে, এইবার এটা আগে এসে কনসেপ্ট কি, কনসেপ্ট হচ্ছে যে দুইটা সরলরেখা সমান্তরাল, সেক্ষেত্রে কে এর মান কত। তো দুইটা সরলরেখা কখন সমান্তরাল হয়, যখন তাদের ঢাল সমান হয়। দুইটা সরলরেখা তখনই সমান্তরাল হয় যখন তাদের ঢাল সমান হয়। ওকে, তাহলে এই দুইটার ঢাল আসলে সমান, এটাই বলতে চাচ্ছে, এই দুইটার ঢাল আসলে সমান, কারণ প্রশ্নে বলেই দিয়েছে তারা সমান্তরাল, তার মানে কি পরোক্ষভাবে বলছে তাদের ঢাল সমান, পরোক্ষভাবে কি বলছে তাদের ঢাল সমান। এখন একটা কনসেপ্ট বলে আসি, এটা আপনাদের হয়তো জানার কথা, না জানলে একটু দেখে নিই আমরা। ax + by + c = 0, এত এর ঢাল, এই রেখার ঢাল হচ্ছে - x এর সহগ বাই y এর সহগ, ঠিক আছে। তাহলে কোন একটা স্ট্রেট লাইন থেকে, কোন একটা সরল রেখা থেকে ঢাল বের করার ফর্মুলা হচ্ছে এইটা, যে ax + by + c = 0, এত এর ঢাল কত বা স্লোপ কত, - x এর সহগ বাই y এর সহগ, x এর সহগ বাই y এর সহগ। তাহলে এটার ঢাল হচ্ছে - x এর সহগ বাই y এর সহগ, ঠিক আছে। ওকে, এখন কথা হচ্ছে তাহলে এটার ঢাল কত হবে, তাহলে আসি এটার ঢাল কত হবে, তাহলে এই যে প্রথম যে রেখাটা তার ঢাল কত হবে, ঢাল মাইনাস, এখানে x এর সহগ কত 5, y এর সহগ কত 4, x এর সহগ কত 5, মানে x এর সাথে কি লেগে আছে সেটাই হচ্ছে সহগ, আর y এর সাথে কত লেগে আছে 4, তাহলে এটার ঢাল হচ্ছে -5/4। এবার এটার ঢাল কত, ঢাল কত হবে - x এর সহগ কত 2, x এর সাথে 2 লেগে আছে, y এর সহগ কত k, কারণ y এর সাথে k লেগে আছে, তাহলে শর্ত মতে যে এই যে ঢালটা আর এই যে ঢালটা, এই দুটো ঢাল সমান, কারণ তারা কি সমান্তরাল, তাহলে সুতরাং এগুলো ফাস্ট করতে হবে, কিন্তু এমসিকিউতে কিন্তু এত কাহিনী করা যাবে না, আমি তো বুঝাচ্ছি বলে একটু কাহিনী মনে হচ্ছে, এমসিকিউতে ফাস্ট করতে হবে। তাহলে সুতরাং আমরা কি বলতে পারি যে -5/4 = -2/k, মাইনাস মাইনাস চলে যাবে, তাহলে কী হবে, উল্টে দিই, তাহলে কী হবে 4/5 হচ্ছে, দরকার ছিল না উল্টানোর, k/2, তাহলে কে কত হবে, 2টা এখানে ভাগ আছে, এই পাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 8/5, 8/5, আশা করি এটা হয়েছে আপনাদের 8/5, ক্লিয়ার। খুব চমৎকার একটা অঙ্ক, যে দুটো সরলরেখা সমান্তরাল মানে কি, অবশ্যই তাদের ঢাল সমান, তাহলে এটার ঢাল কত, এটার ঢাল কত সমান দেখাই দিলাম, ওখান থেকে কে এর ভ্যালু চলে আসছে কত 8/5। আই থিঙ্ক ইউ হ্যাভ গট ইট। ওকে, আচ্ছা, তো এরকম একটা অঙ্ক দেখা যাচ্ছিল, যে প্রশ্নতে পেলাম আর কি, এটা একটা আয়না থেকে একটি বস্তু আয়নার পৃষ্ঠ থেকে পৃষ্ঠে লম্ব বরাবর সেকেন্ডে 10 সেমি/সেকেন্ড বেগে চলতে শুরু করলো, এটা 4 সেকেন্ড পরে বস্তুটি ও তার প্রতিবিম্বের দূরত্ব কত হবে। তো যেহেতু প্রশ্ন মাঝে মাঝে বাংলায় হচ্ছে, মাঝে মাঝে ইংলিশে হচ্ছে, তাহলে যেহেতু এটা 10 না লিখে 10 লিখছে, তাহলে বোঝা যাচ্ছে এটাও 8 না, এটা 4ই, মানে 4ই, এটা কিন্তু 10 লিখে নেই 10 লিখছে, তাহলে এটা 10 মানে কি, এটা বাংলা প্রশ্ন বোঝা যাচ্ছে, তাহলে এটাও 8 না, এটা 4,
এটা 4, হ্যাঁ। এই যে অপশনও কিন্তু বাংলাই আছে, ওকে। এগুলোতে কনফিউজ হওয়া যাবে না। আমার যখন আমি পরীক্ষার্থী ছিলাম, আমি 41তম বিসিএস থেকে ক্যাডার হয়েছে, তো আমার হচ্ছে যে তখন মাঝে মাঝে হচ্ছে যে এই বাংলা ইংলিশে একটু গ্যাঞ্জাম লাগতো, কারণ আমি সব কিছুকে ইংলিশে এক্সপেক্ট করতাম, কারণ আমরা যখন পড়াশোনা করেছি বেশিরভাগই তো ইংলিশে পড়াশোনা করেছি। দেখেন এলজেব্রা যেগুলো আছে সবই তো আসলে মানে ইংলিশেই হচ্ছে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, মাঝে মাঝে হয়তো দেখো বের হয়ে যেতে পারে যে দেখো বা এরকম, সেটা হয়তো যে আসলে যে আমার যে স্টুডেন্ট প্যানেল আছে, তো তারা হচ্ছে যে এইচএসসি বা বুয়েট অ্যাডমিশন টেস্টের জন্য বেশিরভাগ ক্ষেত্রে দেখে, তো তাদেরকে তো তুমি করে বলে অভ্যস্ত, তো সেই ধারাবাহিকতা থেকে হয়তো এরকম মাঝে মাঝে আর কি এরকম দেখো এটা বলে ফেলছি, তো এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে। ওকে, তো আমরা এখানে আবার চলে আসি। আচ্ছা, তো এখানে কি বলেছে যে আয়নার যে ব্যাপারটা, আয়নার ব্যাপারটা কি আমরা জানি কি না? হ্যাঁ, আয়নার ব্যাপারটা আমরা জানি যে এরকম এরকম যদি একটা সমতল দর্পণ হয়, হ্যাঁ, তো এই পাশে হচ্ছে সিলভারিং করা আছে, পাড়া লাগানো আছে, হ্যাঁ, তো এই এক পাশে কিন্তু সিলভারিং করা থাকে, আর এক পাশ থেকে আয়নার মুখ, তাহলে এটা হচ্ছে আয়নার মুখ। এই যে এইদিকে মুখ করে আছে আয়নাটা, এইদিকে মুখ করে আছে আয়নাটা, ওকে। আচ্ছা, এটা হচ্ছে আয়নার মুখ, তাহলে অবশ্যই মানুষ এখানে দাঁড়াবে। এই যে একজন ভদ্রলোক এখানে দাঁড়াইছে। তো এখন আয়নার সামনে যদি আয়নার সামনে এরকম একটা বৃত্ত দাঁড়াইছে, তাহলে এটার যে ইমেজটা হবে সেটা কিন্তু বৃত্তই হবে, তাই না? এবং কোথায় হবে? যে এই আয়না থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব যত, আয়না থেকে বিম্বের দূরত্ব কিন্তু ততই হবে, এখানে হবে তার বিম্বটা। মানে এই যে এখান থেকে এই সেন্টারের যা দূরত্ব, এই যে আয়না থেকে এই সেন্টারের যা দূরত্ব, আয়না থেকে বিম্বের সেন্টারের দূরত্ব কী হবে? সেমই হবে। এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স কি সমান, এটা কিন্তু আমরা জানি সমতল দর্পণের ক্ষেত্রে। যে আয়না থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব যা হবে, আয়না থেকে প্রতিবিম্বের দূরত্ব তাই হবে। আয়না থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব যা হবে, আয়না থেকে প্রতিবিম্বের দূরত্ব তাই হবে। তাহলে আয়না থেকে এটা লক্ষ্যবস্তু বা অবজেক্ট, আর এটা প্রতিবিম্ব বা ইমেজ, এই দুটো দূরত্ব কী হবে? সমান হবে। তাহলে আয়না থেকে এই দূরত্ব যা হবে, আয়না থেকে এই দূরত্ব কী হবে? তাই হবে। তাহলে এই দূরত্ব যা হবে, এই দূরত্ব তাই হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আমরা আসি। ওকে, এবার আমরা কি বলতে চাচ্ছি? এবার আমরা বলতে চাচ্ছি একটা আয়না থেকে একটি বস্তু আয়নার পৃষ্ঠ থেকে, আচ্ছা, আয়নার পৃষ্ঠ থেকে, এই যে আয়নার পিঠ, পৃষ্ঠ মানে পিঠ থেকে পৃষ্ঠের লম্ব বরাবর, এই পিঠের সাথে লম্ব বরাবর, মানে এই যে আয়নার পিঠের সাথে 90 ডিগ্রি, এই যে এর সাথে 90 ডিগ্রি বরাবর, লম্ব বরাবর, সেকেন্ডে 10 সেন্টিমিটার বেগে, তাহলে ভ্যালোসিটি কত দেওয়া আছে? 10 সেন্টিমিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 10 সেন্টিমিটার, ওকে। আর কত সময় গেল? মানে এই বরাবর চলতে শুরু করলো, এই বরাবর যাচ্ছে, কত সময় গেল? টাইম কত? টাইম হচ্ছে 4 সেকেন্ড, 4 সেকেন্ড, ঠিক আছে। 4 সেকেন্ড গেছে, এরকম এত স্পিডে 4 সেকেন্ড গেছে, মানে এত ভ্যালোসিটিতে 4 সেকেন্ড গেছে। ক্লিয়ার? ওকে, বলছে 4 সেকেন্ড পরে বস্তুটি ও তার প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত হবে? 4 সেকেন্ড পরে বস্তুটি আর প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত হবে? সে ধরলাম 4 সেকেন্ড পরে বস্তুটা আসছে, এখানে আসছে, ধরলাম এখানে আসছে বস্তুটা, এখানে আসছে বস্তুটা। তো 4 সেকেন্ড পরে সে আসলে আয়না থেকে কতখানি দূরে সরে যাবে, কতখানি দূরত্ব সরে যাবে? এতখানি না? তাহলে এটা কত হবে? আমরা কি জানি? এস ইকস টু ভি ইন্টু টি। এস হচ্ছে ভিটি, মানে স্মরণ হচ্ছে বেগ ইন্টু সময়, ঠিক আছে। এস হচ্ছে ভি ইন্টু টি, মানে এস মানে স্মরণ, স্মরণ কতটুকু সরে গেছে, সেটা হচ্ছে বেগ ইন্টু সময়, বেগ ইন্টু সময়। তাহলে বেগ কত? 10, আর সময় কত? 4। দেখতে হবে, এটাও সেকেন্ড, এটাও সেকেন্ড, ওটা সেন্টিমিটার, সমস্যা নেই, অ্যান্সারও সেন্টিমিটারই আসবে। তাহলে কত হলো? 4 10 40 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার। তার মানে সে এই 4 মিনিটে আয়নার পৃষ্ঠ থেকে 40 সেন্টিমিটার এদিকে চলে আসছে, 40 সেন্টিমিটার সে দূরে সরে আসছে, 40 সেন্টিমিটার এখানে চলে আসছে। এখন 4 সেকেন্ড পরে বস্তুটিও তার প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত হবে? তো বস্তু যদি এখানে থাকে, তাহলে 100% শিওর তার প্রতিবিম্ব কোথায় হয়েছে? প্রতিবিম্ব কই হয়েছে? ঠিক এতখানি দূরে চলে গেছে, ঠিক আছে। তাহলে এখানে বস্তু ওদিকে যাচ্ছিল, তাহলে প্রতিবিম্ব এদিকে যাচ্ছিল, তাহলে কি হবে? এখানে চলে আসছে, তাহলে এখানেও কত হবে? কত মিটার হবে? 40 সেন্টিমিটার হবে। মানে বস্তু যত দূরে যাবে প্রতিবিম্ব তত দূরে যাবে, বস্তু যদি আরও দূরে যেত প্রতিবিম্ব আরও দূরে যেত। তাহলে 4 সেকেন্ড পরে, আফটার 4 সেকেন্ডস, আয়না থেকে বস্তু ছিল 40 সেন্টিমিটার দূরে, তার মানে আয়না থেকে বিম্বও ছিল 40 সেন্টিমিটার দূরে।
এইবার আমরা দেখি যে বস্তু থেকে বিম্বের দূরত্ব কত। তাহলে এই যে এই দূরত্ব, তাহলে এই পাশে 40, এই পাশে 40, টোটাল 80 সেন্টিমিটার। ঠিক আছে, 4 সেকেন্ড পরে আয়না থেকে বস্তুর দূরত্ব 40 সেন্টিমিটার, তাহলে 4 সেকেন্ড পরে আয়না থেকে বিম্বের দূরত্ব কিন্তু 40 সেন্টিমিটার। এখান থেকে যা দূরত্ব, এখান থেকে তাই দূরত্ব আজীবন, যদি সমতল দর্পণ হয়ে থাকে। ওকে, তাহলে 4 সেকেন্ড পরে এই দুটার মধ্যে, এই যে বস্তুটি ও তার বিম্বের মধ্যে কত হবে। তাহলে বস্তু ভার্সেস বিম্ব, এটা হচ্ছে অবজেক্ট বস্তু, আর এটা হচ্ছে ইমেজ বা বিম্ব। তাহলে এদের মধ্যে গ্যাপ কত হবে? 40 + 40 কত? 80, শেষ, 80 সেন্টিমিটার। যদি প্রশ্ন এটাই হয় তাহলে অ্যান্সার 80 সেন্টিমিটার হবে, এটাই অ্যান্সার। ঠিক আছে, ওকে, প্রশ্নের ভাষাটা যদি এটাই হয়ে থাকে তাহলে অ্যান্সারটা এটাই হবে। ক্লিয়ার? ওকে, এবার এটা একটা আছে। আচ্ছা, এই প্রশ্নটা টাইপ করা হয়নি আমার, সো যাই হোক, টাইপ করা দরকার নেই, এভাবে দেখা দিচ্ছি। কী বলছে? এত ধারাটির অসীম ধারাটির যোগফল কত হবে? কি বলেছে প্রশ্নটা ভালো করে যদি খেয়াল করি, কি বলেছে এখানে? অসীম ধারাটির যোগফল কত হবে? অসীম ধারা, অসীম ধারাটির যোগফল কত হবে? তো এটা একটা অনন্ত গুণোত্তর ধারা বা অসীম গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা। ঠিক আছে, তো কীভাবে বুঝলাম গুণোত্তর ধারা? আমরা দেখি আর কত আসে। আর মানে কি? দ্বিতীয় পদ বাই প্রথম পদ, দ্বিতীয় পদ বাই প্রথম পদ। তাহলে হাফ হচ্ছে দ্বিতীয় পদ, আর প্রথম পদ কিন্তু 1 না, -1, চিহ্ন সহ, কিন্তু চিহ্ন সহ বিবেচনা করতে হবে। তাহলে কত আসবে? -হাফ, মাইনাস কত? হাফ। ক্লিয়ার? ওকে, এবার যদি আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করি, তৃতীয় পদ বাই দ্বিতীয় পদ করি, তাও দেখবো -হাফই আসবে। তৃতীয় পদ কত? -1/4, দ্বিতীয় পদ কত? +হাফ। তাহলে উল্টে দিলে কত আসবে? -1/4 × 2, কাটাকাটি গেলে তাহলে কি? -হাফ। ঠিকই আছে। তাহলে এটা আসলেই গুণোত্তর ধারা, এটা আসলেই গুণোত্তর ধারা, এবং এটা হচ্ছে একটা অনন্ত গুণোত্তর ধারা, এটা শেষ নাই, অসীম ধারা। ঠিক আছে, তাহলে প্রথম কথা এটা একটা গুণোত্তর ধারা, এবং 2 নম্বর কথা হচ্ছে এটা একটা অনন্ত গুণোত্তর ধারা। প্রশ্নেই বলে দিছে অনন্ত গুণোত্তর ধারা মানে এটা শেষ নাই। ক্লিয়ার? ওকে, তাহলে অনন্ত গুণোত্তর ধারার যোগফল, তো সমষ্টির সূত্র কি আমরা জানি? অবশ্যই আমরা জানি। সূত্র কি? এস অসীম ইকুয়ালস টু a/1 - r। শেষ, এতটুকু জাস্ট, আর কিচ্ছু লাগবে না। এস ইনফিনিটি মানে এস অসীম ইকুয়ালস টু a/1 - r, আর কিছু লাগবে না। এ মানে কি? প্রথম পদ, আর মানে কি? সাধারণ অনুপাত। এ মানে প্রথম পদ, আর মানে সাধারণ অনুপাত। তাহলে এই ধারার প্রথম পদ কত? প্রথম পদ, প্রথম পদ কত? এই যে -1, প্রথম পদ কিন্তু 1 না, চিহ্ন সহ, চিহ্ন সহ। তাহলে প্রথম পদ হচ্ছে -1, প্রথম পদ কত? -1, 1 মাইনাস আর কত? আর কত? আর এই যে -হাফ, এই যে আর হচ্ছে -হাফ, আর কত? -হাফ। তাহলে এ হচ্ছে -1 আর হচ্ছে -হাফ, ভ্যালু বসিয়ে দিয়েছি, অঙ্ক শেষ। তাহলে -1 নিচে হচ্ছে প্লাস 1 + হাফ, তাহলে -1, 1 + হাফ কত? 3/2, তাহলে উল্টে গেলে -2/3, অ্যান্সার হচ্ছে -2/3, -2/3। ক্লিয়ার? এসব যোগ তো খুব সহজেই করে ফেলা যায়, উল্টায় দিলে হচ্ছে -2/3। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে কি? এইটা হচ্ছে আমাদের ফর্মুলা, এটা হচ্ছে খেয়াল রাখতে হবে, এটার জন্য এটা খেয়াল রাখতে হবে। ফাইনালি, এত ধারাটিতে মোট কতগুলি পদ আছে? এত ধারাটিতে মোট কতগুলি পদ আছে? পদ সংখ্যা বের করতে হবে। মোট কতগুলি পদ আছে, এটা তো মুখোমুখি করা যায় আসলে। মানে কথা হচ্ছে ধারাটা কী ধরনের ধারা? এটা কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা? দেখি বোঝা যাচ্ছে গুণোত্তর ধারা। কেমনে বুঝলাম? একটু দেখেন, এটা 3, এটা কিন্তু 3/2। তার মানে প্রথমটা 3 হলে, তার মানে প্রথমটা 3 হলে পরেরটা 3/2 মানে কি? এটাকে হাফ দিয়ে গুণ করা হয়েছে, বোঝা যাচ্ছে এটাকে হাফ দিয়ে গুণ করা হয়েছে। তারপরেরটা কি? 3/4, 3/4, তার মানে এটাকে আবারও হাফ দিয়ে গুণ করা হয়েছে। এই যে 3/2কে আবারও হাফ দিয়ে গুণ করলে কিন্তু 3/4 হয়। তো বোঝা যাচ্ছে হাফ গুণ করে বাড়তেছে, হ্যাঁ, হাফ গুণ করে আগাচ্ছে। হাফ দিয়ে গুণ করলে কমে, যাক, তাহলে হাফ গুণ করে আগাচ্ছে। তো গুণোত্তর ধারা এমনি বোঝা যাচ্ছে, কিন্তু এত কাহিনী করার দরকার নেই। সবাই দেখেন, আমি যেভাবে চিন্তা করি যে এখানে 3, এখানে 3, এখানে 3, কি বলেছি? এখানে 3, এখানে 3, এখানে 3, মানে বাকি সব 3। তাহলে সবার উপরে 3 আছে, তাহলে এটা শিওর যে সবার উপরে 3 আছে। এরপরে দেখি প্রথমটার নিচে কি আছে? 2 এর পর 0 আছে, পরে 2 এর পর 1 আছে, পরে 2 এর পর 2 আছে, তাই না? তাহলে বোঝাই যাচ্ছে আমি যদি এটাকে একটু মডেলিং করে লিখি, একটু মডেলিং করি, চলেন, হ্যাঁ, এটা একটু মডেলিং করে শিখি। ঠিক আছে, যে আমরা আসলে এই ফর্মুলাটার মধ্যে দিয়ে অঙ্ক করবো না, আমরা করবো টেকনিক করে। এই 2কে বলতে পারি 2, 4কে বলতে পারি কি? 2 স্কোয়ার। এইভাবে যেতে যেতে
লাস্টে কত 64 মানে কি 2^6। শেষ, অঙ্ক শেষ। যারা বোঝার তারা কিন্তু বুঝে গেছেন যে আমি আসলে কি বলতে চাচ্ছি। ওকে, তাহলে এই যে 3 এর নিচে 2^0 বলা যায় আর এটাকে 1 বলা যায়, কোনো সমস্যা আছে? প্রশ্নটাকে একটু মডেলিং করে নিলাম। 3 এর নিচে একটা 2 নিয়ে আসলাম 2^0, আর পরে 3 এর নিচে তো 2^1 ছিলই, আগে থেকেই ছিল, বাকিটা এটা। তাহলে কয়টা পদ আছে? 0 থেকে এই যে 0 1 2 3 4 5 6, 0 থেকে 6 পর্যন্ত না আসলে? তাহলে 1 থেকে 6 পর্যন্ত কয়টা? 6টা। 0 থেকে 6 পর্যন্ত কয়টা? 7টা। অ্যান্সার শেষ। ঠিক আছে, ওই ফর্মুলা টর্মুলা কোনো কিছুই ইউজ করার কোনো দরকার নাই, আমরা এভাবেই করতে পারি। কি করতে পারি? আমরা আগে দেখতে পারি যে প্রশ্নটা সবার উপরে 3 আছে, শেষেরটাও 3 আছে। ঠিক আছে, তাহলে উপরে সবার 3 থাকবে, তাহলে সবার উপরে 3 আছে, ভালো কথা। নিচে দেখতেছি যে এটা 2, 2 মানে কি 2^1, 4 মানে কি 2 স্কোয়ার, 64 মানে কি 2^6, বুঝতেছি। এবার এই 3টাকে লিখলাম 3/20, 2^0। 2কে বললাম 2^1, 2 মানে তো 2^1ই, 2^1 মানে তো 2ই। তাহলে আলটিমেটলি 0 1 থেকে কত পর্যন্ত আছে? 6 পর্যন্ত আছে। তো 0 থেকে 6 পর্যন্ত, 1 থেকে 6 পর্যন্ত কয়টা? 6টা। তাহলে 0 থেকে 6 পর্যন্ত কয়টা? 7টা। ওকে, তাহলে কয়টা? 7টা। আবার এটাও শিখিয়েছি আপনাদেরকে কিছুক্ষণ আগে যে 0 থেকে 6 পর্যন্ত ব্যাক টু ব্যাক কয়টা আছে। কি বলেছি? শেষেরটা মাইনাস প্রথমটা +1, শেষেরটা মাইনাস প্রথমটা +1, তাহলে কী হবে? 6 + 1 কত? 7। 6 + 1 কত? 7। সেটা কিন্তু আসলো। ক্লিয়ার? শেষ। এটা এত কাহিনী করার কোনো দরকার নাই। আমরা একটা প্রবলেম কিন্তু বাদ দিয়ে এসেছি, শুরুতেই একটা প্রবলেম বাদ দিয়ে এসেছি, কারণ এই প্রবলেমটা আমি যদি শুরুতে দেখাতাম একটু ঝামেলা হতো। কেন ঝামেলা হতো? এইটা আসলে 5-6 নিয়মে সলভ করা যায়। 5টা-6টা নিয়ম আছে, সলভ করা যায়। যারা সায়েন্সের আছেন তারা হয়তো সবগুলি নিয়মই বুঝতে পারবেন। বলা হয়েছে এত এর ক্ষুদ্রতম মান কত। তো যারা সায়েন্সের আছেন বা আর্টস বা কমার্সের যারা আছেন তারাও যদি আর কি সায়েন্সের কিছু কিছু বিষয় সম্পর্কে যদি ধারণা থাকে বা আগ্রহ থেকে যদি জেনে থাকেন তাহলে হয়তো জানেন যে এটা ডিফারেন্সিয়েশন থেকে বা অন্তরীকরণ থেকে ইজিলি সলভ করা যায়। এটা প্যারাবোলা বা কনিক সেকশনের একটা পার্ট থেকে সলভ করা যায়। ঠিক আছে, এটাকে আরও মানে আসলে অনেকভাবেই সলভ করা যায়। তো এই জন্যই এটাকে আমি একটু পরে করালাম। তো এইটাকে আমরা যেটা সলভ করতে পারি এই ধরনের ক্ষেত্রে আমরা যে কাজটা করব, যে কোনো একটা দ্বিঘাত দেয়া আছে, দ্বিঘাত বিশিষ্ট একটা বহুপদী দেওয়া আছে, দ্বিঘাত বিশিষ্ট একটা বহুপদী দেওয়া আছে, এই ধরনের ক্ষেত্রে আমরা একটা মানে একটা হোল স্কোয়ার বানানোর চেষ্টা করবো, একটা পারফেক্ট স্কোয়ার বানানোর চেষ্টা করব। ঠিক আছে, সব সময়। আর সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, যেহেতু সবাই সায়েন্সের না, তাহলে আমি ডিফারেন্সিয়েশন দিয়ে আমি না করানোটাই বেটার। কারণ যারা মানে ক্রাউড আছে তারা সবাই সায়েন্সের নাও হতে পারে। হ্যাঁ, ওকে, বা কমার্সের মানে আর্টসের অনেক কিছু হতে পারে। সেক্ষেত্রে আমি যদি ডিফারেন্সিয়েশন দিয়ে করি এটা মুহূর্তের মধ্যেই সলভ হয়ে যাবে। বাট এটা আসলে ভালো হবে না। আমি যদি কনেক সেকশন দিয়ে সলভ করি হয়ে যাবে, আমি যদি গ্রাফিক্যালি সলভ করি তাও হয়ে যাবে, কিন্তু এটা তো আসলে বুয়েট অ্যাডমিশনের ক্লাস না। ঠিক আছে, এটা তো মানে বিসিএসের যে প্রবলেম সলভিংয়ের একটা সেশন বলতে পারি আমরা, বা আমি একটা কোঅপারেশনের জিনিসটা একটা সলভ করতেছি, আমিও সলভ করতেছি, আপনাদেরও সলভ হয়ে যাচ্ছে, বা আপনারাও জিনিসটা মানে হয়তো জানতে পারছেন, হয়তো জানেন আর একটু ক্লিয়ারভাবে জানছেন, আর যারা জানেন না তারা শিখে ফেলছেন। তো এই ধরনের ক্ষেত্রে একটা দ্বিঘাত টাইপের এরকম যদি থাকে, হ্যাঁ, তাহলে আমাদের কাজ হবে যে একটা হোল স্কোয়ার বা একটা পারফেক্ট স্কোয়ার প্যাটার্ন করা। কিন্তু তার আগে আমরা যে টার্গেটটা করবো সেটা হচ্ছে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট সবসময় 1 রাখবো। এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট কত রাখবো? 1। মানে এক্স স্কোয়ারের শখ কত রাখবো? 1। কিন্তু এখানে এক্স স্কোয়ারের শখ কত আছে? 2 আছে, তাহলে আমরা 2 কমন নিয়ে নিব। 2 কমন নিয়ে নিব। এ পর্যন্ত ওকে? আমরা এক্স স্কোয়ারের শখ কত রাখবো? 1 রাখবো, তাহলে 2 কমন নিয়ে এই পর্যন্ত আমরা একটা লিখতেই পারি। আমি বলেছি একটা হোল স্কোয়ার আনবো, তো বোঝা যাচ্ছে এখানেই হোল স্কোয়ারটা হবে, যেহেতু এক্স স্কোয়ার আছে, সামথিং স্কোয়ার আছে, একটা হোল স্কোয়ারের একটা চান্স আছে। তাহলে আসি আমরা হোল স্কোয়ারটা কীভাবে করতে পারি। 2 সামনে থাক, সমস্যা নেই। ভিতরে আমরা কি লিখতে পারি একটু দেখি তো। এক্স স্কোয়ার মানে কি? এস স্কোয়ার। এক্স স্কোয়ার মানে কি? এস স্কোয়ার প্লাস, তাহলে প্লাস দিলাম, 2i ab, তাহলে এ কত? এক্স না? 2i ab, তাহলে এ কত? এক্স না? এক্স। তাহলে বি কত হবে? আমাদের কিন্তু 3/2 এক্স মিলাইতে হবে। তাহলে বি কি 3/2 দিলে হবে না 3/4 দেওয়া লাগবে? এই যে 2 4 কাটা 3/2 এবার মিলে যায়। ঠিক আছে, তাহলে 2i a আবার 3/2 মিলাইতে হবে। তাহলে 3/2 মিলাইতে গেলে 3/2 দিলে কিন্তু হবে না, কারণ সামনে একটা 2 আছে, 3/4 দিতে হবে। ওকে, তাহলে 2i ab প্লাস বি স্কোয়ার। বোঝা গেল?
ওকে, তাহলে কী করলাম আমরা, যে এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার, হ্যাঁ ওকে। তাহলে সবই মিললো, এক্স স্কোয়ার মিলছে, 3/2x তাও মিলছে, এই যে 2 আর 4 কাটা, 3/2x ঠিকই আছে। কিন্তু একটা তো গ্যাঞ্জাম লাগাই দিছি, কোত্থেকে এইটা এনে যোগ করে দিলাম, এটা তো আগের লাইনে ছিল না, ছিল কি, কোত্থেকে এটা এনে যোগ করে দিয়েছি। আসলে কত যোগ করেছি, 3/4 হোল স্কোয়ার, তার মানে কি 9/16, 9/16 যোগ করে দিয়েছি। আসলে 9/16 না, সামনে কত আছে 2, 9/16 এই পাশে আছে, আবার সামনে কত আছে 2, তাহলে ওভারঅল 2 ইন্টু এটা বেশি লিখে ফেলছি। তাহলে এটা কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে না, এটা বেশি লিখে ফেলছি, এটা কী হবে, মাইনাস করে দিতে হবে না। বোঝা গেল সবাই, বোঝা গেল কি, কারণ এটা আমি এখানেই বেশি লিখছি, সামনে আবার 2 আছে, 2 দিয়ে এটাকেও গুণ হয়েছে, সমস্যা নাই, উপরের লাইনেও গুণ ছিল, 2 দিয়ে এটাকেও গুণ হয়েছে, সমস্যা নেই, উপরের লাইনেও গুণ ছিল, কিন্তু 2 দিয়েও উপরের লাইনে তো এটাকে গুণ ছিল না, তাহলে এই লাইনে তো বেশি লিখে ফেলছি, তাহলে এটাকে কী করলাম, মাইনাস করে দিলাম, ঠিক আছে ওকে। আর আগে থেকে একটা 1 ছিল, ওটা তো লিখতেই হবে, কারণ উপরের লাইনটা এই লাইনটা তো সমানই, যে আমরা ইকুয়াল সাইন দিচ্ছি না, ওকে সমানই 2, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে মাঝখানে হবে এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে একটা যোগ বিয়োগের ব্যাপার আছে, তাহলে কত হবে, 9 দিয়ে কোনো, আচ্ছা 2 দিয়ে 16কে কাটলে এখানে কিন্তু 8 হবে, 9/8, তাহলে এখানে হচ্ছে -9/8 প্লাস 1, এই তো, তাহলে 2 ইন্টু 1 থেকে এটা গেলে কত থাকে, মাইনাস হচ্ছে, এই যে আমরা দেখাচ্ছি 1 - 9/8, তাহলে 8 -9, তার মানে কি -1/8, তাহলে এটা হচ্ছে -1/8, তাহলে এই পাশে যোগ বিয়োগ করে -1/8 আসবে, এই যে -1/8 আসবে, এই যোগ বিয়োগটা করলে -1/8 আসবে, যেটা আমরা এখানে করলাম আর কি। এটা আপনারা করেন, যেভাবে করেন, মনে মনে করেন, যেভাবে করেন, ওকে ওকে। এইবার হচ্ছে দেখার বিষয় হচ্ছে এইখানে যে কনসেপ্টটা কি, কনসেপ্টটা হচ্ছে যে আমি বলছিলাম একটা হোল স্কোয়ার নিয়ে আসতে হবে, আমরা কিন্তু হোল স্কোয়ার নিয়ে এসেছি, হোল স্কোয়ার আনার জন্যই কিন্তু এত আয়োজন, আমরা কি হোল স্কোয়ার নিয়ে এসেছি, আমরা হোল স্কোয়ার নিয়ে এসেছি। এখন প্রশ্নটা হচ্ছে এটার ক্ষুদ্রতম মান কত হবে, মানে সবচেয়ে ছোট মান কোনটা হবে, সবচেয়ে ছোট মান কোনটা হবে। এখন সামথিং হোল স্কোয়ার, সামথিংকে স্কোয়ার করলে কিন্তু প্লাস হয়, সামথিং হোল স্কোয়ার, সামথিংকে স্কোয়ার করলে কি হয়, প্লাস হয়, আর লোয়েস্ট কত হয়, 0 হয়। যেমন আমরা যদি একটু দেখি যে, যেমন -2 স্কোয়ার, সেটা কিন্তু 4, -3 স্কোয়ার, সেটা কিন্তু 9, সব প্লাস হচ্ছে, 1 স্কোয়ার তো 1ই, 0 স্কোয়ার কত, 0, মানে লোয়েস্ট কত হবে, 0 হবে, নেগেটিভ হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই, সামথিং স্কোয়ার নেগেটিভ হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই, সব পজিটিভ হবে, সব পজিটিভ হবে, আর লোয়েস্ট হতে পারে কত, 0, সামথিং স্কোয়ার কিন্তু নেগেটিভ হওয়ার সুযোগ নেই, তাহলে কিন্তু ইমাজিনারি বা কাল্পনিক সংখ্যা হয়ে যাবে। তা লোয়েস্ট এই যে স্কোয়ার পার্টটা, এই যে স্কোয়ার যুক্ত এই টোটাল পার্টটা বক্স করে দিচ্ছি, এই টোটাল পার্টটা লোয়েস্ট হতে পারে 0, লোয়েস্ট হতে পারে 0, এই টোটাল পার্টটা লোয়েস্ট হতে পারে 0। তাহলে সেক্ষেত্রে যদি লোয়েস্ট হয়, তাহলে কী হইলো, যদি লোয়েস্ট যেতে আমরা যাচ্ছি, তাহলে কী হবে, 2 × 0, 2 × 0, 2 × 0 -1/8, তাহলে লোয়েস্ট ভ্যালুটা কত আসলো, 2 × 0 -1/8 মানে কি, -1/8, এটাই অ্যান্সার, -1/8 এটাই অ্যান্সার। বোঝা গেল, বলছে এটার ক্ষুদ্রতম মান কত হবে, তাহলে এটা ইকোয়াস টু এটা, এবার এটার লোয়েস্ট মান হতে পারে 0, সেক্ষেত্রে ভ্যালু কত আসবে, 2 × 0 মানে কি 0, 0 - 1/8 মানে কি -1/8, তার মানে এখান থেকে আউটপুট লোয়েস্ট আসতে পারবে -1/8। আমি কি বোঝাতে পেরেছি, আশা করি বোঝাতে পেরেছি। এই ছিল আজকের আয়োজন, আমি আর একটু ছোটো করতে চেয়েছিলাম ভিডিওটি, একটু বড় হয়ে গেল, যাই হোক অনেকগুলি প্রবলেম আমরা একটু বেসিক সহ পড়েছি, এই জন্য আর কি যেরকম একটু বড় হয়ে গেল। আশা করি সবাই ভিডিওটি ভালো করে দেখবেন, দেখলে আজকের পরীক্ষার কনসেপ্টগুলো তো ক্লিয়ার হবেই, এইগুলোর যে বেসিক যে কনসেপ্টগুলো আছে সেগুলো কিন্তু আসলে আলটিমেটলি ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমরা সেটের প্রকৃত উপসেট দেখেছি, তারপরে তারপরে আমরা দেখেছি হচ্ছে ক্ষুদ্রতম মান বের করা, তারপরে হচ্ছে মানে পাওয়ার সেটের উপাদান সংখ্যা টু দি পাওয়ার n, সেই বিষয়টা, তারপরে সমাধান কীভাবে করে, লেস দ্যান থাকলে, গ্রেটার দ্যান থাকলে কিন্তু এভাবে হবে না, লেস দ্যান থাকলে এটা হবে। একটু রিক্যাপ করছি, গড় বিচ্যুতি দেখেছি, মিন ডেভিয়েশন দেখেছি, এটা অনেকক্ষণ সময় নিয়ে পড়িয়েছি, লসাগু দেখেছি, ল/হ, এটাকে একটু সংক্ষিপ্ত মানে ছোটো করে নিতে পারতাম, কাটাকাটি করে, 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে কত 5, 2/5 করেও করতে পারতাম, ঠিক আছে, তো তাতেও আসলে মানে একই জিনিসই আসতো।
এখানে কত আছে, ক্ষুদ্রতম কোণের মান নির্ণয় করো, তো সেটা কত আসছে π/6। এই যে এখানে কিন্তু ব্যাপার আছে, এক্সের মান কিন্তু এটা আসছে, আমাদের কিন্তু এক্সের মান চাই নেই, চাইছে ক্ষুদ্রতম, তার মানে x/2, কারণ এই তিনটার মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে x/2। তারপরে এখানে হচ্ছে এক্সের ভ্যালু কত, লগের অপারেশন, সেটা আমরা বলেছিলাম যে এক্স স্কোয়ার যদি বক্স স্কোয়ার হয়, মানে x4 যদি বক্স 4 হয়, 4 তো সমান, তাহলে এক্স হবে বক্স, সেটাই আমরা বের করে দেখিয়েছি। তারপরে প্রাইম নাম্বার, এটা খুবই চমৎকার একটা অঙ্ক ছিল। তারপরে এই যে পরপর নাম্বার কেমনে বের করে, এই যে রেশিওর অঙ্ক। তারপরে ভাগশেষ উপপাদ্য, এটা কিন্তু চমৎকার একটা অঙ্ক, এটা আসছে ওকে, এটা কিন্তু হায়ার ম্যাথের অঙ্ক, ভাগশেষ উপপাদ্য এটা কিন্তু হায়ার ম্যাথের। ওকে, তো এটার কিন্তু আরেকটা অঙ্ক করা দিয়েছি যে অত্যন্ত বাজে চেহারা, এরকম টাইপের চেহারা যদি দিয়ে দেয় ভাজক হিসেবে, সেক্ষেত্রেও যাতে আমরা সলভ করতে পারি। ওকে, তারপরে আমরা বলেছি মধ্যপদ বের করার নিয়মটা, তারপরে বলেছি জোর আসলে কী হতো, বিজোড় আসলে কী হতো, সবই বলে দিয়েছি আমি। মধ্যপদ আজকে পরীক্ষা আসছে জোর, কখনো বিজোড়ও আসতে পারে। যদি জোর আসে তাহলে মধ্যপদ হবে একটা, যদি বিজোড় আসে তাহলে মধ্যপদ হবে দুইটা, এবং এত নাম্বার পদ, এগুলো বলে দিয়েছি। তারপরে এটা সমাধান, এটা খুবই ইজি, ঠিক আছে, এটা আসলে বলার কিছু নাই। তারপরে এটা তো গেল। তারপরে এই যে কোনটা বড় ছোট, জাস্ট আমরা একটা ভ্যালু নিয়ে টেস্ট করলেই হয়ে যাবে, কোনটা বড় ছোট আমরা বুঝতেই পারতেছি। বড় আসছে কোনটা, লাস্টেটা x+1, 0.5+1। তারপরে এটার মানের ক্ষেত্রে এটা কিন্তু ইমাজিনারি নাম্বার চলে আসতেছে, এটা কিন্তু ঝামেলা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা যদি হোল স্কোয়ার ফর্মেটে করতাম। এইটা কিন্তু আমি ভুল করেছিলাম, মনে আছে, এটা আমি 2 অ্যান্সার বলছিলাম, কিন্তু অ্যান্সার হবে কি √2, কারণ আমরা কিন্তু হোল স্কোয়ার করেছি, আমি কিন্তু খেয়াল করি নেই, তাড়াতাড়ি করে ফেলছি। ভুল হতে পারে কিন্তু। সরলরেখা সমান্তরাল মানে কি, ঢাল সমান সমান দেখিয়ে দিয়েছি, এটা নিশ্চয়ই মনে আছে। আর এই যে ঢাল বের করার নিয়মটা কোনো একটা সরলরেখার সমীকরণ থেকে, এটা খুব চমৎকার একটা প্রবলেম ছিল। প্রতিবিম্ব এবং বস্তুর মধ্যবর্তী দূরত্ব কত হবে, এখানে 40 সেন্টিমিটার, এখানে 40 সেন্টিমিটার, টোটাল হচ্ছে 80 সেন্টিমিটার। যদি প্রশ্ন এটা হয়, ঠিক আছে, যদি প্রশ্ন এটা হয়, তবে ইংলিশ ভার্সনের প্রশ্নটা থাকলে ভালো হতো, তো ওটা পরে বোঝা যেত যে আসলে আয়না থেকে কি দূরে সরে যাচ্ছে নাকি আয়নার দিকে যাচ্ছে, এটা একটা বিষয় আছে, কোন দিকে যাচ্ছে। তো প্রশ্ন পরে বোঝা যাচ্ছে আয়না থেকে দূরেই সরে যাচ্ছে, আয়না থেকে একটি বস্তু আয়নার পৃষ্ঠ থেকে লম্বা বরাবর চলে যাচ্ছে, পৃষ্ঠ থেকে লম্বা বরাবর চলে যাচ্ছে, তার মানে দূরেই সরে যাচ্ছে, বোঝা যাচ্ছে। ওকে, আর এটা তো জাস্ট ফর্মুলা ইউজ করলেই হবে, এর মান দেয়া আছে, আর এর মান বের করেছি। আর এটা হচ্ছে জাস্ট এই যে মানে টেকনিক করে গুনলেই হয়, ওই সব ফর্মুলা টর্মুলা লাগে না, দেখলেই হচ্ছে, একটু বুদ্ধি খাটালেই হবে। সো এই ছিল আজকের আয়োজন। যদি আজকের আয়োজনটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন কেমন লাগছে, এবং পরবর্তীতে আপনাদের এই ধরনের কী কী বিষয় দরকার, কারণ আমার আসলে ম্যাথ নিয়ে কাজ করতে মজা লাগে, ভালো লাগে, আমি ম্যাথ নিয়ে কাজ করি আসলে। তো মানে আমার অবসর সময় আর কি, মানে চাকরির যে অবসর সময় আছে সেই অবসর সময় আমি চেষ্টা করি আর কি, যে ম্যাথ নিয়ে কিছু কাজ করার, ম্যাথ নিয়ে কিছু মানে চিন্তাভাবনা করার আমি চেষ্টা করি। তো যাই হোক, তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আল্লাহ হাফেজ। আর সবার জন্য অনেক অনেক শুভকামনা, যাতে আর কি পরবর্তীতে আপনাদের সবার রেজাল্ট অনেক বেশি ভালো হয়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।